সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ফিফথ সেমিস্টারের অ্যাকাউন্টিং থিওরি অ্যান্ড প্র্যাকটিস ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা এই মুহূর্তে যারা অনলাইনে আছো, কমেন্টে তোমাদের নাম এবং রোল নাম্বার অবশ্যই লিখবে এবং 2-1 মিনিটের মধ্যে সবাই সংযুক্ত থাকবে, মানে সংযুক্ত হবে। 2-1 মিনিটের মধ্যে তোমাদের রোল নাম্বারগুলো লিখে ফেলবে। আজকে কিন্তু বলছিলাম যে পঞ্চম অধ্যায় তোমাদের অঙ্ক করাবো, সুতরাং আশা করছি যে সকল ছাত্রছাত্রী তোমরা যারা আছো আজকে ক্লাসটা উপভোগ করবে, কারণ আজকে প্রথম অঙ্ক করাবো তোমাদের। তো প্রথম দিন যদি ক্লাসে না থাকো তাহলে পরবর্তীতে কিন্তু বুঝতে সমস্যা হবে। সেজন্য সবাইকে ক্লাসে থাকার জন্য অনুরোধ করছি। তোমাদের 1 মিনিট সময় দিলাম, এই 1 মিনিটের মধ্যে সবাই সংযুক্ত হও। আমরা কিন্তু ইতিমধ্যে চতুর্থ অধ্যায় শেষ করেছি এবং চতুর্থ অধ্যায়ে তোমাদের কিছু সূত্র দিয়েছিলাম। সেই সূত্রগুলো তোমরা পড়ছো কি না কে জানে। আশা করছি যে সূত্রগুলো অবশ্যই পড়ছো তোমরা। আর সূত্রগুলো যদি না পড়ো তাহলে কিন্তু তোমাদের বুঝতে সমস্যা হবে। সূত্র 4টা সূত্র দিয়েছিলাম, 4টা সূত্রই তোমাদের কিন্তু কাজে লাগবে। তো প্রথম 4টা অধ্যায় সব থিওরি ছিল, কোনো অঙ্ক ছিল না সেখানে। থিওরিগুলো তো অবশ্যই থিওরিও তো লাগবে, কারণ থিওরিও 30 মার্ক এবং অঙ্ক 30 মার্ক, মোট হলো 60 মার্কের পরীক্ষা। তো থিওরি এবং অঙ্ক দুইটাই কিন্তু সমান গুরুত্ব দিতে হবে, যেহেতু 30 মোট 60। তো যাই হোক, আমরা তাহলে পড়াশোনার দিকেই আগাই। আজকে পঞ্চম অধ্যায়ে তোমাদের বই সাথে রাখো, আর খাতা কলম অবশ্যই রাখবে, কারণ আজকে অঙ্ক করাবো যেহেতু। সাথে খাতা কলম রাখবে আর বই রাখবে। এর বলছিলাম যে স্কেল রাখবে, কারণ দাগ দেওয়ার জন্য স্কেলও সাথে রাখা দরকার। তো তোমাদের মোটামুটি সময় দিয়েছিলাম 1 মিনিট। এই সময়ের মধ্যে সবাই সংযুক্ত হও। তোমাদের আজকে পঞ্চম অধ্যায় পড়াবো, আর তার আগে বলছিলাম চতুর্থ অধ্যায় সূত্র দিয়েছিলাম। আশা করি সূত্রগুলো পড়ছো তোমরা। তারপরও কাছে থাকলে সেই সূত্রগুলো এখনও দেখতে পারো। একজন লেখছে, স্যার মিড পরীক্ষায় আমাদের কত অধ্যায় থাকবে? মিড পরীক্ষায় যে কোনো বইয়ের, শুধু এই বই না, যে কোনো বইয়ের অর্ধেক সিলেবাস, মানে যেই কয়টা অধ্যায় আছে বইতে সেই কয়টা অধ্যায়ের অর্ধেক পড়বা। ধরো এই বইটায় আছে 12টা অধ্যায়, তাহলে তোমরা প্রথম 6টা অধ্যায় পড়বা। এরকমের প্রত্যেকটা বইয়েরই যেই কয়টা অধ্যায় আছে, কোনোটা যদি 10টা অধ্যায় থাকে তাহলে 5টা পড়বা, কোনোটায় 12টা থাকলে তাহলে 6টা অধ্যায় পড়বা। তোমাদের যেই বইতে যেই কয়টা অধ্যায় আছে তোমরা সেই বইয়ের অর্ধেক পরিমাণ মিড টার্মের জন্য পড়বা। আর এই যে অ্যাকাউন্টিং থিওরি অ্যান্ড প্র্যাকটিস, এই বইটায় 12টা অধ্যায় আছে, এখান থেকে তোমরা 6টা অধ্যায় পড়বা। 6টা অধ্যায় থেকেই প্রশ্ন করা হবে, মানে প্রশ্ন এবং অঙ্ক দেওয়া হবে একটা। সেটা হলো এই যে আজকে যে অঙ্ক করাবো তোমাদের পঞ্চম অধ্যায় জাবেদা, তো এই জাবেদা থাকবে একটা, আর বাকিগুলো সব প্রশ্ন। তো প্রশ্নগুলো একেবারে 6 অধ্যায় থেকেই। এই পঞ্চম অধ্যায় কিন্তু যেমন অঙ্ক আছে, আবার প্রশ্নও আছে, কিন্তু আবার ষষ্ঠ অধ্যায় অঙ্ক আছে। তো ষষ্ঠ অধ্যায় অঙ্ক তোমাদের দেব না, ষষ্ঠ অধ্যায় থেকে শুধু থিওরি পর্যন্তই পড়বা। কারণ মনে হয় 21 তারিখে পরীক্ষা, তো আজকে যে কয়দিন সময় 21 তারিখের মধ্যে, এই সময়ের মধ্যে আমরা ষষ্ঠ অধ্যায় অঙ্কে যেতে পারবো না। সেই জন্য ষষ্ঠ অধ্যায়ের অঙ্ক দরকার নাই, শুধু ষষ্ঠ অধ্যায় পর্যন্ত তোমরা থিওরি পড়বা। আর পঞ্চম অধ্যায়ে যে অঙ্ক আছে সেই অঙ্কটা পরীক্ষায় আসবে তোমাদের মিড টার্মে, আর ফাইনাল পরীক্ষায়ও আসবে এই অঙ্কটা। তো যাই হোক, আমরা তাহলে সামনে আগাই। তোমাদের পঞ্চম অধ্যায়েও কিছু প্রশ্ন পড়তে হবে। সেই প্রশ্নগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এই প্রশ্নগুলো একেবারে আমি 5 মিনিটে মনে করে আলোচনা করব, আর প্রশ্নগুলো তোমরা তুলে রাখবে। পঞ্চম অধ্যায়ে মাত্র 5টা প্রশ্ন, 5টা একটু বেশি হইবে, সেই 5-6-7টা প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা সংগ্রহে রাখবে। আমি খুবই সংক্ষেপে আলোচনা করব এই প্রশ্নগুলো। তোমাদের দেখাচ্ছি আমি সেই পঞ্চম অধ্যায়ের প্রশ্নগুলো। দেখো,
দেখা যাচ্ছে কিনা বলো দেখি, যে প্রশ্নগুলো দেখা যায় কিনা পঞ্চম অধ্যায়ে। যে 1 নম্বরে আছে পঞ্চম অধ্যায়ে, তোমাদের অধ্যায়ের নামই হলো জাবেদা। তো প্রথম প্রশ্নটা হলো জাবেদা কাকে বলে। 2 নম্বরে জাবেদাকে কি কি নামে অভিহিত করা হয়। সেখানে কিন্তু কয়েকটা উত্তর লিখছি, মানে উত্তরটা লিখছি এই কারণে যে এগুলো প্রত্যেকটাই একটা প্রশ্ন। এটা আলোচনা করলে বুঝতে পারবো, এবং সামনে আমি লিখছিও কিন্তু যে এগুলো সব অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত প্রশ্ন। এরপরে 4 নম্বর আছে জাবেদার প্রধান বা মুখ্য উদ্দেশ্য কী। 4 নম্বর আছে প্রকৃত জাবেদা কী, প্রকৃত জাবেদা কী কী লেনদেন লিপিবদ্ধ করা হয়। আর 5 নম্বর আছে জাবেদায় কয়টা ঘর থাকে। এটা আমাদের লাগবে, কয়টা ঘর থাকে এটা একটা প্রশ্ন। আবার অঙ্ক করতে গেলেও আমাদের তো ঘর মানে ছক আঁকতে হবে, তো সেক্ষেত্রে আমাদের জানা দরকার যে জাবেদায় কয়টা ঘর আছে। তো যাই হোক, আমরা প্রথমে আলোচনা করি যে জাবেদা কী। আমাদের পঞ্চম অধ্যায়টার নামই কিন্তু জাবেদা। সো আমরা যদি জাবেদা কী সেটাই না জানি তাহলে কিন্তু চলবে না। জাবেদা কী সেটা আমরা আগে জানি। জাবেদা হলো হিসাবের, তোমাদের চতুর্থ অধ্যায়ে একটা প্রশ্ন পড়াইছিলাম হিসাব চক্র, মনে আছে কিনা তোমাদের। তো সেক্ষেত্রে আমরা কিন্তু দেখছি যে হিসাব চক্রের প্রথম ধাপ ছিল জাবেদা, নাকি। এই জাবেদার পরে খতিয়ান, রেওয়ামিল, চূড়ান্ত হিসাব, তারপরে আর্থিক অবস্থার বিচার বিশ্লেষণ, এরকম একটা প্রশ্ন চতুর্থ অধ্যায় পড়িয়েছিলাম তোমাদের হিসাব চক্র নামে। তো যাই হোক, সেই হিসাব চক্রের প্রথম ধাপই কিন্তু এই জাবেদা। আমরা যখন জাবেদা মানে আমাদের কারবারে যখন লেনদেন সংগঠিত হয়, তখন সেই লেনদেনগুলো আমরা প্রাথমিকভাবে যে বইতে লিপিবদ্ধ করি তার নামই হলো মূলত জাবেদা। এই কারণেই হলো জাবেদা হিসাবের প্রাথমিক ধাপ বা প্রথম, মানে ওই যে হিসাব চক্রের প্রথম ধাপ। হিসাব চক্রের প্রথম ধাপ জাবেদা এই কারণে যে লেনদেনগুলো সর্বপ্রথম জাবেদা লিপিবদ্ধ করা হয়। তো যাই হোক, আমরা জানলাম যে জাবেদা হলো হিসাব চক্রের প্রথম ধাপ, সেটা আমরা চতুর্থ অধ্যায়ে জেনে আসছি। তো এখন এইমাত্র জানলাম যে জাবেদায় হিসাবের প্রাথমিক যে লেনদেনগুলো, অর্থাৎ আমাদের কারবারে দৈনন্দিন যে লেনদেন সংগঠিত হয়, সেই লেনদেনগুলো প্রাথমিকভাবে যে বইতে লিপিবদ্ধ করা হয় তার নামই জাবেদা। আমি আবার বলছি, জাবেদা হলো কারবারে যে লেনদেনগুলো সংগঠিত হয় সেই লেনদেনগুলো প্রাথমিকভাবে যে বইতে লিপিবদ্ধ করা হয় সেই বইটার নামই জাবেদা। অর্থাৎ জাবেদাই প্রথম লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়, এরপর থেকে পরবর্তীতে খতিয়ান বা অন্যান্য লেনদেন মানে হিসাবগুলো করা হয়। তো যাই হোক, জাবেদা হলো তাহলে হিসাবের প্রাথমিক বই, নাকি। ওকে, এবার 2 নম্বরে আসো, জাবেদাকে কি কি নামে অভিহিত করা হয়। মানে এই জাবেদা ছাড়াও আরও কিছু নামে অভিহিত করা হয়। ধরো তোমার নাম মনে করো একটা আছে, মানে একজন লোকের 2-3টে কিন্তু নাম থাকে, নাকি। তো এই রকমের জাবেদারও কিছু নাম আছে যেগুলো এখানে লেখা হয়েছে আর কি। তো মূলত প্রশ্নটা ছিল জাবেদাকে কী কী নামে অভিহিত করা হয় এবং কেন করা হয় আলোচনা করো। তো জাবেদাকে এখানে দেখো, এই যে 2 নম্বর প্রশ্নটার উত্তর, যে জাবেদাকে কী কী নামে অভিহিত করা হয়। 1 নম্বর লিখছি প্রাথমিক হিসাবের বই, 2 নম্বর মৌলিক হিসাবের বই, 3 নম্বরে সাহায্যকারী হিসাবের বই বা সহকারী হিসাবের বই, আর আছে দৈনিক বই। তো এই যে প্রাথমিক বই, মৌলিক বই, সাহায্যকারী বা সহকারী বই আর দৈনিক বই, এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রশ্ন। তোমরা অনুশীলনীতে গেলে দেখবে যে এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসছে। এগুলো প্রত্যেকটাই প্রশ্ন। এগুলো এই জন্য সামনে আমি এই যে ব্র্যাকেট দিয়ে লিখছি যে এগুলো সব অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত প্রশ্ন। মানে এগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসতে পারে, আবার সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবেও আসতে পারে। তো যাই হোক, আমরা তাহলে আমরা দেখি যে এই জাবেদাকে যে এই নামে অভিহিত করা হয়, কেন এগুলো করা হয় আসলে। যে জাবেদাকে প্রাথমিক হিসাবের বই কেন বলা হয়, একদমই সহজ, নামই হলো প্রাথমিক হিসাবের বই। তার মানে আমি যে জাবেদার সংজ্ঞা বলছিলাম ওইটাই কিন্তু, যে যেহেতু লেনদেনগুলো প্রাথমিক অবস্থায় এই বইটা লিপিবদ্ধ করা হয়, সেই জন্যই মূলত এই বইটাকে প্রাথমিক হিসাবের বই বলা হয়। অর্থাৎ জাবেদাকে প্রাথমিক বই বলার কারণ হলো যে জাবেদাকে সর্বপ্রথম এই বইতে লিপিবদ্ধ করা হয়, এই জন্য এটাকে প্রাথমিক হিসাবের বই বলা হয়েছে। এরপর মৌলিক হিসাবের বই। মৌলিক, ওই প্রাথমিক এবং মৌলিক একই বিষয়ে, যে লেনদেন যে সংগঠিত হয় কারবারে, সেই লেনদেনগুলো সর্বপ্রথম জাবেদা লিপিবদ্ধ করা হয়, এবং এই জাবেদা থেকে পরবর্তীতে খতিয়ান বা অন্যান্য বইগুলো করা হয়। তো যেহেতু লেনদেনগুলো সর্বপ্রথম খোঁজার জন্য জাবেদাকে বই হিসাবে নেওয়া হয় এবং জাবেদার মধ্যেই সমস্ত লেনদেনগুলো পাওয়া যায়, সেই জন্যই মূলত জাবেদাকে মৌলিক হিসাবের বই বলা হয়েছে। এরপরে এসে দেখো পরেরটা কি, সাহায্যকারী বা সহকারী বই। জাবেদাকে আবার সাহায্যকারী বা সহকারী বই বলা হয়। সাহায্যকারী মানে তো বুঝতে পারছো যে মানে ধরো জাবেদার পরে হিসাব চক্রের ধাপ হলো খতিয়ান, নাকি।
এখন খতিয়ান করতে গেলে আমরা যদি তার আগে জাবেদাটা করে নিই, যদিও খতিয়ান করার জন্য জাবেদা করা শর্ত না, জাবেদা ছাড়াও খতিয়ান করা যায়, তবে সেটা সময় সাপেক্ষ এবং অনেক সময় ভুলও হতে পারে। সেই জন্য খতিয়ানকে সঠিকভাবে করার জন্য প্রথমে জাবেদা করে নিতে হয় বা জাবেদা করে নিলে ভালো হয়। তো যেহেতু আমরা জানছি একটু আগে যে জাবেদাই হলো প্রাথমিক বই এবং সর্বপ্রথম লেনদেনগুলো জাবেদায় লিপিবদ্ধ করা হয়, তো সেই জাবেদার লিপিবদ্ধ লেনদেনগুলো থেকে কিন্তু পরবর্তীতে খতিয়ান তৈরি করা হয়। তো যেহেতু জাবেদা খতিয়ান তৈরি করতে সাহায্য করে, আমি আবার বলি যে জাবেদা কী করে, খতিয়ান তৈরি করতে সাহায্য করে নাকি। তো যেহেতু জাবেদা খতিয়ান তৈরি করতে সাহায্য করে, সেই জন্যই মূলত এই বইটাকে আবার সাহায্যকারী বা সহকারী হিসাবের বইও বলা হয়। তো আবার বলছি যে জাবেদাকে কেন সাহায্যকারী সহকারী বলা হয়, যে জাবেদা পরবর্তী ধাপ যে খতিয়ান, সেই খতিয়ান তৈরি করতে জাবেদা সাহায্য করে, এই জন্য জাবেদাকে সাহায্যকারী বা সহকারী হিসাবের বই বলা হয়। পরের প্রশ্ন হলো দৈনিক বই, অর্থাৎ জাবেদাকে আবার দৈনিক বই বলা হয়। দৈনিক বই আর ওই কেন বলা হয়, যে জাবেদায় অর্থাৎ কারবারে যে লেনদেন সংগঠিত হয়, দৈনন্দিন লেনদেন যে সংগঠিত হয়, ধরো গতকালকে যে লেনদেন সংগঠিত হয়েছিল সেগুলো জাবেদা লিপিবদ্ধ করা হয়েছে গতকালকে। আজকে মনে করো যে লেনদেনগুলো সংগঠিত হবে কারবারে, সেগুলো আজকে জাবেদা লিপিবদ্ধ করা হবে। আবার আগামীকালকে যে লেনদেনগুলো সংগঠিত হবে সেগুলো আগামীকালকে আবার জাবেদা লিপিবদ্ধ করা হবে। এরকমের দৈনন্দিন অর্থাৎ প্রত্যেক দিন যে লেনদেনগুলো কারবার সংগঠিত হয়, সেই দিনই কিন্তু ওই লেনদেনগুলো জাবেদা লিপিবদ্ধ করা হয়। তো যেহেতু দৈনন্দিন লেনদেনগুলো দৈনন্দিন ভিত্তিতেই জাবেদা লিপিবদ্ধ করা হয়, সেই জন্য জাবেদাকে দৈনিক বইও বলা হয়। কারণ প্রত্যেক দিনই এটা একটা বই, নতুন বই, মানে প্রত্যেক দিনই যে লেনদেন সংগঠিত হয় সেই লেনদেনগুলোই জাবেদা লিপিবদ্ধ করা হয়, এই জন্যই মূলত এটাকে দৈনিক বা দৈনন্দিন বই বলা হয়। তো আমরা জানলাম যে জাবেদাকে জাবেদা ছাড়াও বেশ কয়েকটা নামে কিন্তু অভিহিত করা হয়, মানে বেশ কয়েকটা নামে ডাকা হয়। সেটা হলো প্রাথমিক বই, মৌলিক বই, সাহায্যকারী বা সহকারী বই আর দৈনিক বই। তাহলে এই যে দেখো, এটার 2 নম্বরে আমার একটা সংক্ষিপ্ত প্রশ্ন, আবার এইটার যে উত্তর, যে প্রত্যেকটাই কিন্তু অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত প্রশ্ন হইতে পারে নাকি। তো এই যে প্রাথমিক বই, মৌলিক বই আর সাহায্য বা সহকারী বই, দৈনিক বই, এগুলো প্রত্যেকটাই অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো আলাদাভাবে পড়বা। এরপর দেখো 3 নম্বর, যে জাবেদাকে জাবেদার প্রধান বা মুখ্য উদ্দেশ্য কী। 3 নম্বর হলো জাবেদার প্রধান বা মুখ্য উদ্দেশ্য কী। জাবেদার প্রধান বা মুখ্য উদ্দেশ্য হলো যে হিসাবের পাকা বই খতিয়ানে নির্ভুল ও পরিপক্কভাবে হিসাব তোলার জন্য সহায়তা করার জন্যই হইল জাবেদার মুখ্য উদ্দেশ্য। অর্থাৎ জাবেদার প্রধান উদ্দেশ্য হলো যে আমরা নির্ভুলভাবে যাতে খতিয়ানটা তৈরি করতে পারি, এই খতিয়ানটা নির্ভুলভাবে যাতে আমরা তৈরি করতে পারি, এই জন্যই এইটি হলো মূলত জাবেদার প্রধান বা মুখ্য উদ্দেশ্য। এরপর সব প্রকৃত জাবেদা কী এবং প্রকৃত জাবেদায় কোন কোন লেনদেন লিপিবদ্ধ করা হয়। প্রকৃত জাবেদা মানে জাবেদা বিভিন্ন ধরনের আছে, বুঝছো। জাবেদার শ্রেণী বিভাগে প্রশ্ন পড়াই নেয়, তাহলে বুঝতে পারতাম। মানে সাধারণত জাবেদা 2 ধরনের, একটা হলো প্রকৃত জাবেদা আর একটা হলো সাধারণ জাবেদা। তো সাধারণ জাবেদা যে সমস্ত লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয় না, সেই সমস্ত লেনদেনগুলো প্রকৃত জাবেদা লিপিবদ্ধ করা হয়। তাহলে প্রকৃত আর জাবেদা বলছি, জাবেদা 2 প্রকার নাকি, প্রধানত 2 প্রকার, একটা হলো সাধারণ জাবেদা, একটা প্রকৃত জাবেদা। তো সেই সাধারণ জাবেদায় যে সমস্ত লেনদেন লিপিবদ্ধ করা যায় না বা হয় না, সেই সমস্ত বিশেষ শ্রেণীর লেনদেনগুলো যে একটা বিশেষ বইতে লিপিবদ্ধ করা হয় তার নামই হলো প্রকৃত জাবেদা। আমি আবার বলছি যে যে সমস্ত লেনদেনগুলো সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করা হয় না, সেই সমস্ত বিশেষ শ্রেণীর কিছু লেনদেন যে বিশেষ বইয়ে লিপিবদ্ধ করা হয় তার নামই হলো প্রকৃত জাবেদা। এখন দেখি আমরা প্রকৃত জাবেদায় কী কী লেনদেন লিপিবদ্ধ করা হয়। তো প্রকৃত জাবেদায় প্রারম্ভিক দাখিলা, সমাপনী দাখিলা, সমন্বয় দাখিলা, তারপরে ভুল সংশোধনী জাবেদা আছে, তারপর বিপরীত দাখিলা নামে কিছু আছে লেনদেন। এই যে লেনদেনগুলো মূলত এগুলোই প্রকৃত জাবেদা লিপিবদ্ধ করা হয়। আমি আবার বলছি যে প্রারম্ভিক দাখিলা, সমাপনী দাখিলা, সমন্বয় দাখিলা, বিপরীত দাখিলা, ভুল সংশোধনী দাখিলা এবং স্থানান্তর দাখিলা, এই বিষয়গুলো প্রকৃত জাবেদা লিপিবদ্ধ করা হয়। এগুলো বইতে আছে, তোমরা একটু পরে নিবে। এরপরে আসো গিয়া 5 নম্বর, যে জাবেদায় কয়টি ঘর থাকে। জাবেদায় কয়টি ঘর থাকে। জাবেদায় 5টা ঘর থাকে। এখন আমরা সেটা একে দেখাবো এবং আমরা অঙ্ক করব, সেই ছকেই অঙ্ক করব। তাহলে তোমরা খাতা কলম নাও এবং আমার সাথে সাথেই তোমরা ছক আঁকবে।
দেখো এটা কিন্তু একটা প্রশ্ন, অধ্যায় গেলে এই প্রশ্নটা পাবা এবং এটা পরীক্ষায় আসছে দু এক সময় আগে, বিগত বছরে দু এক সময় পরীক্ষা আসছে যে জাবেদায় কয়টি ঘর থাকে। তো জাবেদায় আমি বলছি 5টি ঘর থাকে। এখন 5টা ঘর কি কি সেটা আমি যদি ছক আঁকি তাহলে তোমরা বুঝতে পারবো যে ঘরগুলোর নাম কি কি। নামগুলো আমি আগে বলি, যেমন প্রথমে থাকবে তারিখ, এরপরে বিবরণ, তারপরে খতিয়ান পৃষ্ঠা নামে একটা ঘর থাকবে, আর একটা ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। এই মোট 5টা ঘর থাকবে জাবেদায়। তো তোমরা খাতা কলম, আশা করি যে সবাই খাতা কলম সাথে আছে এবং তোমরা খাতা কলম নিয়ে আমি যেরকমের আঁকার চেষ্টা করতেছি, মানে আমি দেখাচ্ছি সেভাবেই তোমরা আঁকবে। দেখো এরকমের খাতা প্রথমে নিয়ে উপরে, খাতার উপরে একদম এখানে 2টা দাগ দাও। আমি তো স্কেল ধরতে পারতেছি না এক হাত দিয়ে, এই জন্য দাগটা কিন্তু বাঁকা হইতেছে। আর এই একটা দাগ দিলাম, সাথে সাথে আর একটা দাগ দেবো যাতে ভিতরে কিছু লেখা যায় এরকমের ফাঁকা রেখে। এই ঠিক আছে। এরপরে এই দিক থেকে মনে করো একটা দাগ দেবো একদম নিচে যত দূর যাওয়া যায়, কারণ অঙ্ক করতে অনেক লাগবে। এই একটা দাগ দিলা, এখানে টাকা লেখা যায় এই পরিমাণ জায়গা ফাঁকা রেখে আর একটা দাগ দেবা, ঠিক আছে। এই তারপরে আরও একটা এই সেম পরিমাণের টাকার ঘর, এখানে 2টা সেম পরিমাণের টাকার ঘর আঁকবা। স্কেল ধরে তোমরা সমানভাবে এই ঘর 2টা আঁকো এরকমের। যে এটা হলো টাকার ঘর, এটাও টাকার ঘর। আমার ঘর দুটো একটু ছোটো হয়েছে, তোমরা স্কেল ধরে এর চেয়ে একটু বড় আঁকো, সামান্য একটু বড় আঁকবা, যাতে টাকা লেখা যায়, 1 লাখ 2 লাখ 5 লাখ এরকম টাকা যাতে লেখা যায়, এই রকমের 2টা ঘর আঁকবা। সাথে পাশে বাম দিকে গিয়ে এটা একটা ছোট্ট ঘর আঁকবা, এর চেয়ে এই টাকার যে ঘর আঁকছি তার চেয়ে অনেক ছোট, মানে এখানে শুধু খতিয়ান পৃষ্ঠে লিখবো এরকমের লেখার একটা জায়গা। তো এই যে মনে করো একটা দাগ দিলাম, ঠিক আছে। এই এখানে দেখো 1টা 2টা 3টে হয়েছে নাকি। এবারে একেবারে বাম দিকে চলে যাবা, কারণ এই ঘরটা এখান থেকে এখানে অনেক বড় একটা জায়গা রাখবা, কারণ বিবরণ মানে অনেক কিছু লেখার জন্য, সেই জন্য এই ঘরটা অনেক বড় থাকবে। একেবারে বাম দিকে গিয়া এখানে তারিখ লেখা যায় এই রকমের একটা ঘর রাখবা, শুধু তারিখ লেখা যায় এই রকমের। এই যাই তাহলে এই হলো কিন্তু আমাদের 5টা ঘর হয়ে গেছে। যে প্রথমে এখানে তারিখ থাকবে, এরপর এখানে বিবরণ থাকবে, তারপরে খতিয়ান পৃষ্ঠা, ডেবিট এবং ক্রেডিট, এই হলো 5টা ঘর। তো এখানে বিবরণ মানে এখানে লিখি আমি তারিখ, প্রথমে লাগবে তারিখ, এখানে লাগবে বিবরণ, এরপরে এখানে লাগবে সংক্ষেপে খ বিসর্গ মানে খতিয়ান আর কি, এরপরে এই যে পৃষ্ঠা সংক্ষেপে, কারণ ঘর ছোট, খতিয়ান পৃষ্ঠা ওই রকমের লেখার দরকার, শুধু সংক্ষেপে এরকম লাগবে খ পৃষ্ঠা আর কি, খতিয়ান পৃষ্ঠা। এরপরে সামনে লাগবে ডেবিট, আর নিচে টাকা লেখে এটা ব্র্যাকেট দিয়ে আটকায় যাবে, ডেবিট টাকা, ঠিক আছে। আর এরপরে সামনে লাগবে ক্রেডিট, নিচে টাকা, এগুলো ডেবিট এবং ক্রেডিট। তাহলে তোমরা দেখো তো, একটু কমেন্ট করো 2-1 যে এই ছক দেখতে পারতেছো কিনা এবং এটা তোমরা আঁকছো কিনা। এখন 2-1 কমেন্ট করো যে ছক আঁকছো কিনা তোমরা নিজেরা। দেখো জাবেদায় প্রশ্নটা ছিল জাবেদায় কয়টা ঘর থাকে, তো সেক্ষেত্রে বলছি যে জাবেদায় 5টা ঘর থাকে। আর 5টা ঘর কি কি সেটা কিন্তু আমি দেখাচ্ছি, যে এই প্রথমে তারিখ, তারপরে বিবরণ, তারপর খতিয়ান পৃষ্ঠা, তারপরে ডেবিট টাকা, তারপরে ক্রেডিট টাকা, ঠিক আছে। অনেকে লেখছো জি স্যার, তাহলে ধন্যবাদ তোমাদের। তাহলে তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো যে জাবেদায় কয়টা ঘর থাকে, অর্থাৎ আমাদের জাবেদা যে অঙ্কটা, এই অঙ্কটা করতে মোট 5টা ঘর রাখতে হবে এরকমের। তো এরকমের 5টা খাতায় ঘর আঁকো তোমরা। এরপরে আমরা এই ছকটাই আমরা অঙ্ক করব, ঠিক আছে। এই ছকটাই আমরা অঙ্ক করব এখন, ঠিক আছে। তোমরা অনেকেই লেখছো জিএস, ধন্যবাদ। তাহলে আমরা এবার অঙ্কে চলে যাব, ঠিক আছে। তোমাদের বলছিলাম যে বইও সাথে রাখো, কারণ অঙ্কগুলো এটা
তোমরা ধরো সাধারণত আমরা যে 9-10 বা অন্যান্য ক্লাসে বা তোমরা এখনও যে সমস্ত বিগত ক্লাসে ওই ফার্স্ট সেকেন্ড থার্ডে যে অঙ্ক করে আসছো জেনারেল যে অঙ্কগুলো, ওগুলো কিন্তু একটা অঙ্ক নিজে খাতায় তুলে করানো যায়। হ্যাঁ, ধরো এখানে একটা আমি এক লাইনের একটা অঙ্ক থাকে, যে অঙ্কটা তুললাম তারপরে নিচে করেই দিলাম। কিন্তু হিসাব বিজ্ঞানের অঙ্ক কিন্তু এই রকমের না। হিসাব বিজ্ঞানের অঙ্ক কিন্তু আমি খাতায় এই রকমের তুলতে পারবো না এখন, কারণ একটা অঙ্ক তুলতে গেলেই মনে করো আমার 10 মিনিট 15 মিনিট চলে যাবে। তো অঙ্ক তুলবো না তোমাদের অঙ্ক করাবো। তো হিসাব বিজ্ঞানের বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা, জেনারেল কোনো অঙ্কের মতো না। কারণ জেনারেল একটা অঙ্ক থাকে এক লাইন বা আধা লাইন, সেই অঙ্কটা করলে মনে করো 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা হয়ে যায়, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু হিসাব বিজ্ঞানের অঙ্কটাই হলো মনে করো 1 পৃষ্ঠা হয়ে যাবে, যেটা তুলতেই 10-15 মিনিট সময় চলে যাবে। সুতরাং অঙ্ক কিন্তু খাতায় তোমাদের আমি তুলে দেখাতে পারবো না, যার কারণে আমার বইয়ের সাহায্য নিতেই হইবে। হ্যাঁ, অনেকেই মনে করতে পারে স্যার সরাসরি এরকমের বই থেকে অঙ্ক করাইলে কেমন হয় নাকি। তো এই প্রশ্ন যে করবে সে ধরে নেবা যে সে হিসাব বিজ্ঞান সম্পর্কে তার কোনো ধারণা নেই। কারণ হিসাব বিজ্ঞানের অঙ্ক এভাবে খাতায় তুলে তোমাদের এখন করানো সম্ভব না, সম্ভব কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কারণ অঙ্ক তুলতেই আমার 10-15 মিনিট সময় চলে যাবে, তো আমার কি দরকার সেই 10-15 মিনিট সময় নেওয়ার নাকি। তো বইতে আমাদের যে অঙ্কগুলো আছে আমরা সেই অঙ্কগুলোই সলভ করার চেষ্টা করব। তো সেই জন্য বলছি বই সাথে রাখো তোমরা। আমি দেখাচ্ছি বইয়ে যে অঙ্কগুলো আছে আমরা সেই অঙ্কগুলোই তোমাদের দেখাবো। তো তোমাদের বইয়ের 101 পৃষ্ঠা বের করো, বই যাদের সাথে আছে। আমি এখানে দেখাবো অঙ্কগুলো, তারপরে তোমাদের কাছে বই যেহেতু আছে, বই কাছে আছে, বইগুলো খোলো। তোমাদের বলছি 101 পৃষ্ঠা তোমাদের বইয়ের 101 পৃষ্ঠায় দেখো এখানে 2 নম্বর অঙ্কটা করাবো তোমাদের আজকে। কারণ হলো এই বইয়ের যে 1 নম্বর অঙ্কটা, সেই অঙ্কটায় কিছু প্রিন্টিং মিস্টেক আছে আর কি, প্রিন্টিংয়ে ভুল আছে, যার কারণে 1 নম্বর অঙ্কটা, কারণ ভুল দিয়েই আমি শুরু করতে চাই না তোমাদের, ভুল দিয়ে যেহেতু শুরু করব না সেই জন্য বলছি 2 নম্বর অঙ্কটা আমরা দেখি। এখানে 2 নম্বর অঙ্কটা ছোট আছে, আচ্ছা তাহলে আমরা দেখি। প্রথমে দেখো যে বইয়ের যে অঙ্ক তোমাদের সেই এটা হলো অঙ্ক। দেখো 2 নম্বর উদাহরণ 2 লেখা আছে যে নিম্নলিখিত লেনদেনগুলো অবলম্বনে জাবেদা তৈরি করো। তোমাদের বলছি 101 পৃষ্ঠা বাইর করো তোমাদের বইয়ের। সেই 101 পৃষ্ঠার তোমাদের প্রথমেই কিন্তু বলছিলাম ক্লাসের শুরুতে যে অঙ্ক করতে গেলে কিন্তু একই বই লাগবে। তখন বইয়ের নাম বলছি, বই তোমরা কিনছো কিনা আমি জানি না, কারণ এখন অঙ্ক করতে গেলে 2-3টে বই থেকে অঙ্ক করানো কোনো ক্রমেই সম্ভব না। কারণ 2-3টে অঙ্ক থেকে এইরকম অঙ্ক থাকলে তো প্রত্যেকটা বইতে দেখবে আলাদা আলাদা অঙ্ক, সুতরাং প্রত্যেকটা বই থেকে অঙ্ক করানো সম্ভব না। সেই জন্য বলছিলাম যে কোনো একটা বই কেনো, আর তোমাদের এই জন্য আমি একটা বই সাজেস্ট করছিলাম। যাই হোক, সেই পিছনের কথা আর যাবো না। অনেকে আবার অন্যরকম কমেন্ট করে না যে স্যার মেলে না অমুক সমুক, তাহলে ওই কথা কিন্তু এখন আর কাজে আসবে না। যাই হোক, তাহলে 101 পৃষ্ঠায় তোমাদের উদাহরণ 2 করাবো এই কারণে যে উদাহরণ 1-এ কিছু প্রিন্টিং মিস্টেক আছে, প্রিন্টিংয়ে ভুল আছে, যার জন্য আমি 2 নম্বর অঙ্ক থেকে শুরু করতেছি। তো 2 নম্বর থেকে করার পরে আমরা 2-3 অঙ্ক করলেই তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে 1 নম্বর অঙ্কটায় কী ভুল আছে। আমি বলবো না, সেটা তোমরাই ভুলগুলো বের করে দেখাবে যে স্যার এই ভুলগুলো আছে। একজন লেখছে স্যার হকের কত পেজে, তাহলে তো এখন মাইরের কাম, কারণ আগেই বলছি যে কোনো একটা বই কিনবা, কত পেজে এরকম মিলবে না। আমি আগেই বলছি যে একটা বইয়ের সাথে আর একটা বইয়ের অঙ্ক মিলবে না এরকমের, তো যার জন্য যে কোনো একটা বই কিনতে বলছি। তো যাই হোক, এখন দেখো উদাহরণ 2 নিম্নলিখিত লেনদেনগুলো অবলম্বনে জাবেদা তৈরি করো। এখানে লেখাই আছে কিন্তু যে নিম্নলিখিত লেনদেন অবলম্বনে জাবেদা তৈরি করো, তার মানে নিচে সবগুলোই কিন্তু লেনদেন বোঝা যায় নাকি। তোমাদের 2য় অধ্যায়ে এই লেনদেন সম্পর্কে পড়াইছিলাম যে কোনটা লেনদেন আর কোনটা লেনদেন না। যদি ঘটনা হয় আর সেক্ষেত্রে সেই ঘটনার জন্য জাবেদা তৈরি করা লাগে না। অনেকদিন লিখতে আছে স্যার সেশনাল খাতা লাগবে কিনা, এবার এই সেশনাল খাতা মতো পরে, এখন তো অনলাইন ক্লাস আর সেশনাল খাতা দিয়ে করবো কি, ঠিক আছে। সেশনাল খাতা আপাতত লাগবে না, আপাতত আমার কথা শোনো, বই কেনো, আমি যে বই কিনতে বলছি সেই বই কেনো আর অঙ্ক করো, ঠিক আছে। আপাতত এইটাই হলো সেশনাল খাতা, ঠিক আছে। এই জন্য বলছি, অনেকে লাগছে। যাই হোক, আমি কি কমেন্ট করতেছি ওই কমেন্ট পড়ার এখন সময় নাই।
একজন লেখছে স্যার বই কি আরএস প্রকাশনীর, এখন যদি কমেন্ট করো তাহলে চলবে না। আমি আগেই বলছি যে তোমরা এরকম ডিপার্টমেন্টের যে ক্যাপ্টেন আছে তার সাথে যোগাযোগ করো, আর ক্যাপ্টেনের বলছিলাম যে আমার সাথে যোগাযোগ করো। এখন অঙ্ক করতে গিয়া এখন যদি এরকমের সবাই কমেন্ট করো তাইলে তোমাদের আর অঙ্কই করাবো না, বুঝছো? তাহলে পড়াশোনার দরকার নেই। তোমরা এক একজন এক এক রকমের। আমরা মানে কি বলতেছি এই কথার উপর তোমাদের কোনো গুরুত্ব নাই। ফোন পাইছি আর কমেন্ট করতেছো, এই কমেন্ট রাখার সময় নাই। তো যাই হোক, আমি দ্বিতীয় অধ্যায় তোমাদের লেনদেন পড়াইছিলাম। তো লেনদেন কি সেটা তোমরা সবাই জানো, যে অর্থের অঙ্কের পরিমাপযোগ্য সকল ঘটনাই হলো লেনদেন। এখন এই লেনদেনগুলো আমরা দেখবো যে যেটা লেনদেন সেগুলো এখানে সবগুলোই লেনদেন, কারণ এটা মানে বোর্ডের প্রশ্ন হয় যে বাকাশিব কত সালে আসছে, এটা 2019-এ আসছে রেফার্ট পরীক্ষায়। তো সেই প্রশ্নটা এখানে 2 নম্বর উদাহরণ। তো যাই হোক, তো আমরা এখন এই অঙ্কটা করব। এগুলো সবই লেনদেন, আর যদি কোনো ঘটনা থাকে সেটা আমরা বুঝতে পারবো যে আসলে ঘটনা কিনা নাকি, কারণ ঘটনার লেনদেন সম্পর্কে আমরা জানছি। তো এখন আমরা দেখব যে কোনটা লেনদেন আর কোনটা, সবই লেনদেন এখানে। তারপরেও ওই অঙ্ক করার সময় পরীক্ষায় তোমাদের কিন্তু বিভ্রান্ত করার জন্য যেটা ঘটনা দিতে পারে সেগুলো অবশ্যই তোমরা আগে দেখে নেবে যে আসলে কোনটা ঘটনা। যদি ঘটনা থাকে তার জন্য যা করা লাগে না, সেক্ষেত্রে শুধু একটা কমেন্ট লেখলেই হয় যেটা উক্ত বিষয়টা একটা ঘটনা, লেনদেন নয়, শুধু এটুকু লেখলেই হয়, অঙ্ক করা লাগে না। বুঝতে পারছো? তো যাই হোক, এখন দেখো উদাহরণ 2-এ বলছে নিম্নলিখিত লেনদেনগুলো অবলম্বনে জাবেদা তৈরি করো। তো এই 2019 সাল এখানে তারিখ দিয়ে আছে না, কিন্তু আমরা কিন্তু প্রথমে ছকে একটা তারিখ লিখছিলাম। তোমরা সেই তারিখটা প্রথমে লেখা, এখানে প্রত্যেকটা অঙ্কে এরকম তারিখ দেওয়া থাকবে। দেখো 2019, তারপরে জুলাই মাস লেখা নাকি, জুলাই মাসের লেনদেনগুলো অবলম্বনে আমরা অঙ্ক করব। তো এখানে তারিখের যেহেতু 2019, আমরা কি করব, এই তারিখের ঘরে 2019 লিখবো এখানে উপরে। দেখো এখানে লেখো 2019, এই যে তারিখের ঘরে আমরা 2019 লিখবো। এরপরে দেখো মাসটা কি মাস লেখা আছে, প্রশ্ন লেখা আছে কি জুলাই মাস নাকি, জুলাইয়ের অনেক তারিখ আছে, তো জুলাই যেহেতু লেখা আছে আমরা এখানেও জুলাই লিখবো। জুলাই লেগে এখানে তারিখ লিখবো। প্রথমে 1 তারিখ আছে, এই যে জুলাই 1, ঠিক আছে। তো 2019 তারিখের ঘরে কেমন তারিখটা লিখবো, তারপরে প্রত্যেক মাসের কত তারিখ কি সেটা নিচে লিখতে যাবো। তারপরে জুলাইয়ের 1 তারিখ নাকি, তো আমাদের এখন দেখবো জুলাইয়ের 1 তারিখে কি ঘটনাগুলো ঘটছে, মানে কি, হ্যাঁ দেখি জুলাইয়ের 1 তারিখে হয়েছে, বলা আছে জনাব চৌধুরী। এখন দেখো লেখা আছে জনাব চৌধুরী 50,000 টাকা নগদ। তোমাদের যাদের বই নাই তারা কিন্তু আমার এই স্ক্রিনে দেখতে পারো, কারণ আমি তোমাদের বলছি তোমাদের দেখাবো, যে অঙ্কটা কিন্তু দেখাইতেছি তোমাদের। এখানে দেখো যে 2019 জুলাইয়ের 1 তারিখ কী হয়েছে, জনাব চৌধুরী 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। সেখানে এই 50,000 টাকাকে তারা ভাগ করে দেখাইছে যে কোনটা কী আসলে নাকি। দেখো এখানে লেখা আছে নগদ 40,000 টাকা ও আসবাবপত্র 10,000 টাকা মূলধন স্বরূপ আনয়ন করে কারবার আরম্ভ করেন। মূল কথা হলো যে জনাব চৌধুরী 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। বুঝতে পারছো? জনাব চৌধুরী 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। এই 50,000 টাকার মধ্যে 2টা ভাগ, একটা হলো নগদ আর একটা হলো আসবাবপত্র। দেখো এই যে একটা হলো নগদ আর একটা কি আসবাবপত্র। যে এই 50,000 টাকার মধ্যে নগদ নিচে সে 40,000 টাকা আর 10,000 টাকার আসবাবপত্র, এই মোট 50,000 টাকা নিয়ে জনাব চৌধুরী ব্যবসা শুরু করছে। তাহলে আমরা এই যে জনাব চৌধুরীর নামটা উপরে লিখবো, ঠিক আছে। এই যে প্রথমে ফাঁকা রাখছিলাম, দেখো ছকের উপরে জায়গা আছে না, এই যে ছক আঁকছি আমরা, এই যে 2 দাগের উপরে কিন্তু ফাঁকা জায়গা আছে এখানে নাকি। তো এই যে মাঝ বরাবরে তোমরা এখানে মাঝ বরাবরে এই যে জনাব চৌধুরীর নাম লিখবা, নামই হলো জনাব চৌধুরী। তো এখানে লিখবা জনাব চৌধুরী, ঠিক আছে। জনাব চৌধুরী এরপর লাগবে এর, আমরা কি করতেছি এখন জাবেদা, তাহলে এখানে লাগবে জাবেদা। এই হলো আমাদের নাম দাম, মোটামুটি কিন্তু শেষ হয়ে গেল নাকি। নাম লিখলাম, নাম প্রত্যেকটা প্রশ্নতে এরকম নাম দেওয়া থাকবে, জনাব চৌধুরী থাকুক আর কোনো এক ব্যক্তির নাম অথবা কোনো কোম্পানির নাম, যে কোনো কোম্পানির নাম দেওয়া থাকবে, সেই নামটা আমরা এইভাবে লিখবো ছকের উপরে। তো এখানে লেখা আছে জনাব চৌধুরী, সেজন্য আমরা লিখছি জনাব চৌধুরী, তারপর লিখছি এর, মানে জনাব চৌধুরী এর জাবেদা, কারণ আমরা তখন জাবেদা করব। তো জনাব চৌধুরী এর জাবেদা, আর তারিখ তো আমরা সবই লিখছি না। কিন্তু প্রথমে আমাদের কাজ হলো, অঙ্ক করার আগেই প্রথম কাজ হলো এরকমের যে ছক আঁকবো, আর ছকের আঁকার পরে আমরা এরকম নাম লিখবো, ঠিক আছে। যে কোম্পানির নাম আছে আমরা সেই কোম্পানির নাম লিখবো।
আর সাথে সাথে এই তারিখ টারিখ যা আছে সেগুলো এরকম লিখে রাখবো। এরপরে আমরা কাজ শুরু করব। তো এখন দেখি যে জনাব চৌধুরী কী করছিল, 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করছিল নাকি। তো এই 50,000 টাকার মধ্যে কিন্তু দুইটা বিষয় আছে, একটা হলো নগদ টাকা আর একটা হলো আসবাবপত্র নাকি। এখন তোমাদের যে সূত্র পড়াইছিলাম সেই সূত্রের দিকে খেয়াল করো। 2 নম্বর যে সূত্রটা পড়াইছিলাম, তোমাদের সূত্রগুলো কাছে রাখবো, তাহলে আমার কথাগুলো তোমরা বুঝতে পারবা। কিন্তু চতুর্থ অধ্যায়ে তোমাদের সূত্র পড়াইছিলাম, সেখানে 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন মনে আছে কিনা, যে ডেবিট ক্রেডিট স্বর্ণসূত্র অনুযায়ী ডেবিট ক্রেডিটের নিয়ম, সেখানে 4টে সূত্র দিয়েছিলাম। 1 নম্বর ছিল যে ব্যক্তিবাচক হিসাব, আর 2 নম্বর ছিল সম্পত্তিবাচক হিসাব নাকি। তো দেখো এই যে নগদ 40,000 আসবাবপত্র দুইটাই কিন্তু সম্পদ, নগদ টাকাটাও সম্পদ আর আসবাবপত্র সেটাও কি সম্পদ, নগদ টাকাও সম্পদ, আসবাবপত্র এটাও সম্পদ। তাহলে দেখো 1 নম্বরে আমরা যে 1 তারিখে যে অঙ্কটা করতেছি, এখানে দুইটা বিষয়, যে সে যে 50,000 টাকা নিয়েছে, এই 50,000 টাকার মধ্যে দুইটা যে বিষয় নগদ এবং আসবাবপত্র দুইটাই কিন্তু সম্পদ। তাহলে এখন তোমরা 2 নম্বর যে সূত্রটা, সেই সূত্রটা বলো দেখি, যে সম্পত্তিবাচক হিসাবে সম্পদ বাড়ালে ডেবিট হয় আর সম্পদ কমলে ক্রেডিট হয়। এখন দেখো যে নগদ এবং আসবাবপত্র, একটা বিষয় বলি, যেহেতু আজকে প্রথম দিন অঙ্ক করতেছো, সবাই আমার কথা কিন্তু মনোযোগ দেখে শুনবা। যেহেতু প্রথম দিন অঙ্ক করতেছো, আমরা জানি যে ব্যবসা, আমরা শুধু ওইটাই খেয়াল করবো যে কোনোভাবে ব্যবসায় টাকা বৃদ্ধি পেয়েছে কিনা আর ব্যবসায় টাকা হ্রাস পাইছে কিনা, মানে কমছে কিনা, সেই বিষয়টা কিন্তু খেয়াল করবা তোমরা। তো এই যে জনাব চৌধুরী, ইনি কিন্তু একজন ব্যক্তি, কিন্তু আমরা কিন্তু জনাব চৌধুরীর ব্যক্তিগত হিসাব করি না, এটা খেয়াল করবা। আমরা হিসাব করতেছি জনাব চৌধুরীর ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব। এখন খেয়াল করো, জনাব চৌধুরী যে এই 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, মূলত ইহার ফলে জনাব চৌধুরীর কারবার প্রতিষ্ঠানে এই 50,000 টাকা বৃদ্ধি পেয়েছে। বুঝতে পারছো, জনাব চৌধুরীর কারবার প্রতিষ্ঠানে নগদ এবং আসবাবপত্র মিলে মোট 50,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তাইলে দেখা গেল যে জনাব চৌধুরীর কারবারে নগদ এবং আসবাবপত্র যে সম্পদ আছে, এই সম্পদ কিন্তু এখন বৃদ্ধি পেয়েছে। তো বৃদ্ধি পেলে কি হয়, সম্পদ বাড়লে ডেবিট হয় নাকি। এখানে দুইটাই কিন্তু সম্পদ, নগদটাও সম্পদ। একজন লাগছো কি, এখানে চৌধুরী তো নিজের হইতে হইবে, চৌধুরীর নিজের হবা ঠিক আছে, কিন্তু তোমার হিসাব, তুমি চৌধুরী, তুমি মালিক, কিন্তু তুমি তোমার ব্যক্তিগত হিসাব এখানে করবা না, এখানে করবা তোমার কারবারের হিসাব। তুমি সবসময় খেয়াল রাখবা যে তুমি যে টাকা পয়সা কারবারে দিচ্ছ, অথবা তোমার অন্য কোনো পার্টনার অথবা তৃতীয় কোনো পক্ষ, তারা তোমার কারবারে টাকা দিচ্ছে কিনা আর কারবার থেকে টাকা নিচ্ছে কিনা, এইটাই হলো মূল বিষয়। ঠিক আছে, তুমি একজন মালিক ঠিক আছে, কিন্তু তোমার হিসাব আমরা এখানে করব না, বা আমি একজন মালিক, আমার ব্যক্তিগত হিসাব করব না, আমি করব আমার কারবার প্রতিষ্ঠানের হিসাব। এখানে যেহেতু আমরা অঙ্ক করতেছি, খেয়াল রাখো, আমরা প্রত্যেকেই কিন্তু এখন জনাব চৌধুরী, এটি খেয়াল করবা, নাহলে কিন্তু অঙ্কে ভুল করবা। আমি একদিন বলছিলাম মনে হয়, যাই হোক আজকে আবার নতুন করে বলি, যে আমরা যখন অঙ্ক করব তখন আমরা প্রত্যেকেই এই কোম্পানির মালিক, অর্থাৎ যে জনাব চৌধুরী যে যা করতেছি, এই জনাব চৌধুরী কিন্তু আমি এখন, তুমি এখন জনাব চৌধুরী। সুতরাং আমরা কারবারের মালিক হলেও আমরা আমাদের ব্যক্তিগত হিসাব কারবারে করব না, কারণ কারবার কোনো ব্যক্তিগত কারো হিসাব করে না, কারবার করে তার নিজের হিসাব। সুতরাং আমরা জনাব চৌধুরী আমি নিজে হইলেও আমি আমার ব্যক্তিগত হিসাব করব না, আমি করব কারবারের হিসাব। তো সেক্ষেত্রে আমি দেখব যে আমার কারবারে নগদ টাকা, আসবাবপত্র বা কোনো সম্পত্তি বৃদ্ধি পাইছে কিনা, অথবা আমার কারবারে কোনো সম্পত্তি কমছে কিনা, সেইটাই হলো মূল বিষয়। তো আমি যদি জনাব চৌধুরী হই, আমি যখন ব্যবসা শুরু করব, তো 50,000 টাকা দিয়ে যে শুরু করছি, তাহলে আমার ব্যবসা প্রতিষ্ঠানে এখন 50,000 টাকা বৃদ্ধি পেয়েছে। আর এই 50,000 টাকার মধ্যে দুইটা ভাগ, একটা হলো নগদ এবং একটা আসবাবপত্র। তো দুইটাই সম্পদ, নগদও কিন্তু সম্পদ, আসবাবপত্রও সম্পদ, এবং দুইটা সম্পদই এখন কারবারে বৃদ্ধি পাওয়ায় আমরা সূত্র অনুযায়ী দুইটাকে ডেবিট করব। কারণ আমরা জানি 2 নম্বর সূত্র অনুযায়ী যে কারবারে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় আর কমলে ক্রেডিট হয়। তো এখানে তো কমে না, এখানে বাড়ছে, দুইটাই বাড়ছে নাকি। তো যেহেতু দুইটাই বাড়ছে, আমরা দুইটাকে ডেবিট করব। তো এই জন্য আমরা নগদকে লিখব নগদান হিসাব, আর আসবাবপত্রকে আসবাবপত্রই লিখব। তো তাহলে আমরা যে তারিখ দিয়েছিলাম, দেখো এই যে 2019 জুলাইয়ের 1 তারিখ, এখানে লিখবো আমরা প্রথমে আছে নগদ, এটাকে লিখবো নগদান, ঠিক আছে, নগদান হিসাব। একটু টান দিয়া এইখানে লিখবো ডেবিট। আমি যেভাবে করাইতেছি এইরকমেরই করবা, ঠিক আছে, নগদান হিসাব ডেবিট। আর একটা ছিল কি আসবাবপত্র নাকি, আসবাবপত্র হিসাব, এই হিসাব কথাটা প্রত্যেকটার ক্ষেত্রে উল্লেখ করবা। আসবাবপত্র হিসাব ক্রেডিট। এই যে দাগটা দিয়েছি আমি, এই দাগটা কিন্তু না দিলেও চলবে তোমাদের, ঠিক আছে। নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। এখন দেখো নগদ কত টাকা, দেখো নগদ কত 40,000, আর আসবাবপত্র কত 10,000 টাকা। এই 40 এবং 10 এই দুইটাই আমি সামনে সামনে লিখবো। এই যে নগদান হিসাব ডেবিট, তো ডেবিটের ঘর কিন্তু এখানে আছে,
এই যে এটা হলো ডেবিটের ঘর আর এটা হলো ক্রেডিটের ঘর নাকি, তাহলে আমরা কি ক্রেডিট পেজ তো লাগবে না, কারণ দুইটাই সরি আর ক্রেডিট লিখে ফেলাইছি না, এটা ডেবিট, দুইটাই তো ডেবিট বলে লিখছি। যাই হোক, যেহেতু আমি বলছি যে দুইটাই সম্পত্তি এবং দুইটাই বৃদ্ধি পেয়েছে, দুইটাই ডেবিট হবে নাকি, তো নগদও ডেবিট হবে আর আসবাবপত্রও ডেবিট হবে। এবং আমাদের এইখানে যে ডেবিটের ঘর আছে সেই ডেবিটের ঘরেই আমি টাকা লাগবো। নগদ হলো 40,000, এই যে 40, এরপরে এই 1000, ঠিক আছে, এইটা হলো টাকার চিহ্ন। এরপরে আসবাবপত্র হলো 10,000, তো এটা সোজা সোজাই 10,000 টাকা লাগবো, আর এটা হলো টাকার চিহ্ন, ঠিক আছে, এইটা টাকার চিহ্ন। 40,000 এবং 10,000 দুইটাই কিন্তু ডেবিট নাকি। এখন খেয়াল করো, আমরা জানি প্রত্যেকটা লেনদেনেরই ওই যে দ্বৈত সত্য অনুসারে যেমন ডেবিট থাকবে তেমনি কিন্তু ক্রেডিটও থাকবে নাকি। তো যেহেতু দ্বৈত সত্য অনুসারে ডেবিট থাকবে ক্রেডিটও থাকবে, তো আমরা কেবলমাত্র ডেবিট লিখছি। এখন ক্রেডিট কী হবে তাইলে নাকি, দেখো একটা জিনিস খেয়াল করো, ওখানে লেখাও আছে, তারপরও আমি বলি যে প্রথম যেহেতু আমরা 1 তারিখে ব্যবসা একদম লাগছে স্যার দুইটাই তো ডেবিট, হ্যাঁ দুইটাই তো ডেবিট, আমি বলে একটু ক্রেডিট লিখছিলাম, এখন আবার কিন্তু সারছি সেটা, দুইটাই ডেবিট, কারণ দুইটাই তো সম্পদ, দুইটাই বৃদ্ধি পেয়েছে এখন কারবারে, এই জন্য দুইটাই ডেবিট। তো ডেবিট তো পাইলাম, এখন ক্রেডিট কী হবে, এই সমপরিমাণ টাকাই তোমার এই যে 40 আর 10 50,000 টাকা নাকি, এই সমপরিমাণ টাকাই কিন্তু আমার ক্রেডিট পাশে বসাইতে হবে। এখন ক্রেডিট কী হবে সেইটাই হলো বিষয়। খেয়াল করো যে আমরা যেহেতু বছরের শুরুতে, এইটা হলো মাসের শুরু একেবারে নাকি, তো মাসের শুরুতে যখন ব্যবসা শুরু করছি, তো মাসের শুরুতে যেই পরিমাণ সম্পদ নিয়ে আমরা ব্যবসা শুরু করব ওই পরিমাণ সম্পত্তিকেই মূলধন বলা হয়, কারবারের মূলধন। এইটা তোমরা মূলধনের কথাটা অনেকেই জানো যে কারবারে মূলধন থাকে নাকি। তো এই যে আর মূলধন হলো সেইটা যখন কারবারের একদম লাগছে মূলধন ক্রেডিট হইলো কেন, আলোচনার আগেই যদি প্রশ্ন করো তাহলে কিন্তু হইবে না, বুঝছো। আলোচনা শোনো আগে, আলোচনা শুনলে তুমি বুঝতে পারবো মূলধন কেন ক্রেডিট হয়েছে। তো দেখো মূলধন কেন, আমি মূলধন কেন লাগবে সেইটা বলতেছি আগে। তোমরা সাধারণত খেয়াল করো, আমি তোমাদের মনে যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলা আমি সবই উত্তর দেব, তোমরা আগে ধৈর্য সহকারে শোনবা। যদি আমি ওইটা এড়াই চলে যাই তখন শুধু প্রশ্ন করবা, ঠিক আছে। মানে ধরো 1 নাম্বার শেষ হয়ে গেছে, আমি পরেরটা চলে গেছি, তখন যদি কোনো প্রশ্ন থাকে সেটা করবা, কিন্তু আলোচনার মধ্যেই যদি প্রশ্ন করো তাহলে তুমি বুঝতে পারবা না। সুতরাং এখনই আলোচনা মানে প্রশ্ন করবা না, প্রশ্ন করবা যদি আমি এইটা রেখে অন্যটায় চলে যাই তখন তুমি না বুঝতে পারলে প্রশ্ন করবা যে কেন হয়েছে নাকি। তো খেয়াল করো এখন যে এই যে আবার বলি যে নগদ এবং আসবাবপত্র এই দুইটাকে আমি ডেবিট করছি, এখন ক্রেডিট করবো কি, তো ক্রেডিট মূলধন ক্রেডিট করবো। এখন অনেক কিছু প্রশ্ন, স্যার মূলধন কোথায় পেলেন, মূলধন শব্দটা কোত্থেকে আসলো নাকি। তো মূলধন আসছে সেটা বলছি যে যখনই কারবার শুরু করা হয়, সেটা যে মাসে হোক বা যে বছরে হোক, তো শুরুতে যখন কারবার প্রতিষ্ঠান নিয়ে কোনো সম্পত্তি বা পণ্য সামগ্রী বা নগদ টাকা পয়সা নিয়ে যখন কারবার শুরু করা হয়, ওই সমস্ত টাকা পয়সা বিষয়টা, সমস্ত বিষয়টাকেই মূলধন বলা হয়, সমস্ত বিষয়। এখানে যে 50,000 টাকা যে নগদ এবং আসবাবপত্র এই দুইটাই হলো কারবারের এখন মূলধন, বুঝতে পারছো, এই দুইটাকেই কারবারের মূলধন বলা হয়। 40,000 টাকা এটাও মূলধন, আর আসবাবপত্র 10,000 টাকা এটাও মূলধন। সুতরাং এই দুইটাই এখন মূলধন, অর্থাৎ আমি এই যেমন এই অঙ্কটায় দুইটাই আছে, নগদ এবং আসবাবপত্র। অন্য অঙ্ক কিন্তু বেশিও থাকতে পারে, নগদ থাকতে পারে, আসবাবপত্র, কলকবজা, যন্ত্রপাতি, আরও অনেক কিছু থাকতে পারে, আবার কমও থাকতে পারে, শুধু নগদও থাকতে পারে। অর্থাৎ মূল কথা হইলো তুমি 1 তারিখে যখন ব্যবসা শুরু করবা তখন তুমি যে সমস্ত বিষয়গুলো, এই যে সমস্ত কথাটা বলছি নাকি, যে 1 তারিখে তুমি যখন ব্যবসা শুরু করবা তো সেক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো নিয়ে ব্যবসা শুরু করবা এই সমস্ত বিষয়টাকেই একত্রে মূলধন বলা হয়, বুঝতে পারছো। তাইলে আমি এখন এই সমস্ত বিষয়গুলোকে, অর্থাৎ এখানে নগদ এবং আসবাবপত্র দুইটা কি মূলধন বলা হয়, সেজন্য আমি এখানে লিখবো এখন মূলধন, মূলধন হিসাব। এখন এটাকে ক্রেডিট করবো না ডেবিট করবো সেটা একজন প্রশ্ন করেছে, স্যার মূলধন কেন ক্রেডিট নাকি। আগে মূলধন তুমি বুঝতে পারছো কি না, যে আসলে মূলধন কেন বললাম এটাকে, যে যখন 1 তারিখে আমরা ব্যবসা শুরু করি তখন যে সমস্ত বিষয়গুলো নিয়ে ব্যবসা শুরু করি সমস্ত বিষয়টাকে কি বলা হয়, মূলধন বলা হয়। তো এই জন্য আমি লিখছি কি মূলধন। এখন মূলধন ক্রেডিট না ডেবিট করবো সেটা হলো বিষয়। এবার খেয়াল করো, তোমাদের যে আমি 4 নম্বর সূত্রটা দিয়েছিলাম সেই সূত্রগুলো লিখছো কিনা। 4 নম্বর সূত্র কি লিখছিলাম, দায়। দায় বলতে একটা কথা নাকি, দায় যেমন এখানে নগদ এবং আসবাবপত্রের সম্পদ, তেমনি মূলধনকে দায় বলা হয়। তোমাদের 4 নম্বর সূত্র দিয়েছিলাম যে দায় কমলে ডেবিট হয় আর দায় যদি বাড়ে তাহলে ক্রেডিট হয়। এই সূত্রটা পড়ছো কিনা তোমরা, দায় কমলে ডেবিট আর দায় বাড়লে ক্রেডিট। এবার খেয়াল করো মূলধন কারবারে কেন দায়, মূলধন কারবারে কেন
দায়। খেয়াল করো মূলধন দায় কেন, যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের কিন্তু কোনো টাকা ছিল না, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে কোনো টাকা ছিল না। জনাব চৌধুরী সে একজন ব্যবসার মালিক, জনাব চৌধুরী হচ্ছে কারবারের একজন মালিক। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের তো আসলে কোনো টাকা ছিল না, ব্যবসা প্রতিষ্ঠান একেবারেই শূন্য ছিল। তো সেক্ষেত্রে একজন জনাব চৌধুরী মালিক হওয়ায় সে কারবারে এখন 50,000 টাকা দিছে নাকি। তো কারবারে যেমন 50,000 টাকা দিচ্ছে চৌধুরী, তো চৌধুরী দেওয়ার ফলে কারবারে একদিকে যেমন এই 50,000 টাকার সম্পত্তি বাড়ছে, তেমনি কারবার তো এখন আবার জনাব চৌধুরীর কাছে ঋণী নাকি। জনাব চৌধুরীর কাছে কারবার কি এখন ঋণী, মানে দায়বদ্ধ। কারণ জনাব চৌধুরী যদি ব্যবসা না করে তাহলে কারবার প্রতিষ্ঠানকে কিন্তু এই 50,000 টাকা জনাব চৌধুরীকে দিয়ে দিতে হবে। ধর আমি এখন ব্যবসা করব না, তখন কি করবে কারবার প্রতিষ্ঠান, এই আমাকে টাকা দিয়ে দেবে না নাকি। যে আমি যেহেতু ব্যবসা করতে চাই না, ধরো আরও পার্টনার আছে ব্যবসায়, এখন আমি ব্যবসা করতে চাই না, তখন কি করবে ওই পার্টনাররা, মানে ব্যবসা প্রতিষ্ঠান, তখন আমার টাকা ফেরত দিবে না। যেহেতু টাকা সে আমি যদি কারবার না করি তাহলে ব্যবসা প্রতিষ্ঠান আমাকে টাকা ফেরত দিতে বাধ্য থাকবে। এই কারণে এই মূলধনকে দায় বলা হয়। মানে জনাব চৌধুরী সে ব্যবসাকে টাকা দিছে, এই জন্য ব্যবসা প্রতিষ্ঠান জনাব চৌধুরীর নিকট দায়বদ্ধ। যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান জনাব চৌধুরীর নিকট দায়বদ্ধ, আর সেই জন্য এখন দেখো কারবারে তাই দায় বাড়ছে কি নাকি কমছে। অবশ্যই কারবারের দায় বাড়ছে, কারণ কারবারে তো কোনো দায় ছিল না। যখন কারবার প্রতিষ্ঠান একেবারে শূন্য ছিল, জনাব চৌধুরী যখন ব্যবসা শুরু করে নাই তখন কারবারে কোনো দায় ছিল না। তো যখনই জনাব চৌধুরী 50,000 টাকা দিছে, ইহার ফলে কারবারের যেমন 50,000 টাকার সম্পদ বাড়ছে, তেমনি অন্যদিকে কারবারের আবার এই 50,000 টাকার দায়ও বৃদ্ধি পেয়েছে কিন্তু এখন নাকি। তো আমরা জানি সূত্র অনুযায়ী 4 নম্বর যে সূত্র দিয়েছিলাম যে দায় কমলে ডেবিট আর দায় বাড়লে ডেবিট। তো এখানে ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু এখন দায় বৃদ্ধি পেয়েছে, 50,000 টাকার দায় বৃদ্ধি পেয়েছে, সুতরাং দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, সেই জন্য মূলধন হিসাব ক্রেডিট। এবারে বুঝতে পারছো কিনা একজনে কমেন্ট করো যে আসলে বুঝতে পারছি না কেন মূলধন ক্রেডিট হইলো, সেটা একজন এখন বলো দেখি। তাহলে মূলধন হিসাবে এখানে ক্রেডিট লিখবো, সাথে সাথে আমরা এই যে ক্রেডিট সোজা আমাদের ক্রেডিটের যে ঘর আছে নাকি, এই যে ক্রেডিটের ঘর, সেটা এই যে ক্রেডিট একেবারে সোজা কিন্তু এখানে লিখবো। এই যে টোটাল এই যে 40 আর এই 10 কত 50,000 টাকা এখানে লাগবে, এখন এই 50,000 টাকা, ঠিক আছে। এই 50,000 টাকা কিন্তু এই যে ক্রেডিট এই সোজাই লাগবে একদম মূলধন ক্রেডিট, সেই সোজা ক্রেডিটের ঘরে 50,000 টাকা লাগবে। তোমরা অনেকে কি করো, এই টাকা 50,000 টাকাকে অনেক সময় এইখানে উপরে লিখে রাখো, এইখানে লেখো, এখানে লাগবে না কিন্তু। এখানে খেয়াল করবো একটা জিনিস, ধরো এই যে নগদান লিখছি, নগদ ডেবিট, নগদের সোজা কিন্তু টাকা লিখছি 40,000। আবার খেয়াল করো আসবাবপত্র, এই আসবাবপত্র সোজাই কিন্তু টাকা লিখছি। আবার যেহেতু মূলধন হিসাব ক্রেডিট, সুতরাং এই মূলধনের সোজাই টাকা লিখতে হইবে, বুঝতে পারছো। তাহলে মূলধন যেহেতু ক্রেডিট, সুতরাং মূলধনের সামনেই তোমরা টাকা লাগবে, মূলধন ক্রেডিট, এই ক্রেডিট সোজা টাকা এই 50,000 নাকি। এই 50,000 কোন টাকা, ওই যে 40 আর এই 10 মোট 50,000 টাকা না। অর্থাৎ জনাব চৌধুরী যখন ব্যবসা শুরু করছে, খেয়াল করো আবার, তখন ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু জিরো ছিল নাকি, আমরা কিন্তু ব্যবসার হিসাব করতেছি, তো ব্যবসা প্রতিষ্ঠান ছিল জিরো। তো জনাব চৌধুরী একজন মালিক, সে কী করছে, ব্যবসা শুরু করছে, তখন ব্যবসা প্রতিষ্ঠানকে সে 50,000 টাকা দিছে, নগদ দিছে 40,000 টাকা, আর আসবাবপত্র দিছে 10,000 টাকা। এই টোটাল 50,000 টাকা একদিকে ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ, আর আমরা জানি সম্পদ বাড়লে ডেবিট হয়, যেহেতু এখানে ব্যবসার সম্পদ বাড়ছে সেই জন্য আমরা ডেবিট করছি এই সম্পত্তিকে। আর অন্যদিকে আবার ব্যবসা প্রতিষ্ঠান এখন জনাব চৌধুরীর নিকট দায়বদ্ধ, সুতরাং কারবারের তাহলে দায় এখন বৃদ্ধি পেয়েছে, যেহেতু কারবারে এখন দায় বৃদ্ধি পেয়েছে, সুতরাং সেই হিসাবে মূলধনকে আমরা ক্রেডিট করছি। ওকে, তাইলে তোমরা আশা করি যে এই বিষয়টা এখন বুঝতে পারছো নাকি। এবার আসো, এই যে জাবেদায় কিন্তু কারণ লিখতে হইবে, কারণ। তোমরা বইতে যদি দেখো, বইতে এই যে অতএব একটা চিহ্ন দেওয়া আছে না, সুতরাং চিহ্ন, এই যে এইটা না দিয়ে আমরা লিখবো, ওইটাও দিতে পারো, কোনো সমস্যা নাই। তোমরা কারণ লাগবো, বাংলা লাগবো কারণ, মানে আমরা যে এই ডেবিট ক্রেডিট করলাম এটা কারণটা কি, ঠিক আছে, এই কারণটা আমার এখানে লিখতে হইবে। কারণ একেবারেই সহজ, তোমার প্রশ্নতে যা লেখা আছে তুমি সেটাই লিখবা, জনাব চৌধুরীর কথা আর লিখবা না, বাকিটা লিখবা আর কি। প্রশ্নতে যা থাকে তুমি সেইটাই কারণ হিসেবে লিখবা। কারণ লেখা নিয়ে কেউ বিব্রত নাই যে স্যার আমি তো বুঝি না কারণ কেমন লাগবে, কারণ একেবারেই সহজ, বলছি প্রশ্নতে যা লেখা আছে তুমি সেটা লিখবা। এখানে কি লেখা আছে যে নগদ এবং আসবাবপত্র না, যে চৌধুরী কী করছে, জনাব চৌধুরী নগদ টাকার আসবাবপত্র নিয়ে মূলধন নিয়ে ব্যবসা শুরু করছে না, তুমি শুধু সেইটাই লিখবা যে নগদ ও আসবাবপত্র
মূলধন স্বরূপ কারবারে আনা হলো। এই কথাটাই আমরা সংক্ষেপে লিখে দেবো যে নগদ এবং আসবাবপত্র এটা মূলধন স্বরূপ কারবার আনয়ন করা হয়েছে, এটা কারণ হিসেবে লিখবা। আর কারণ লিখতে হবে, কারণ যদি আমরা পরীক্ষার খাতা না লেখো তাহলে অর্ধেক নাম্বার কাটা। বুঝতে পারছো? তুমি মনে করো অঙ্ক সবই করছো কিন্তু কারণ লেখো না, তাতে 10-এর নাম্বার পাবা 5, অর্থাৎ কারণ না লিখলে অর্ধেক নাম্বার কাটা যাইবে। সুতরাং কারণ অবশ্যই লিখতে হইবে। এরপর কারণ লেখার পরে কি করব, আমরা একটা দাগ দেবো এখান থেকে। দেখো খেয়াল করো, এই দাগটা লিখতে যাইয়ে ভুল করো। এই যে দাগটা, এটা আমি কোন জায়গায় দিছি দেখো, শুধুমাত্র বিবরণের ঘরে। আবার খেয়াল করো, দাগ দিছি কোথায়? বিবরণের ঘরে কিন্তু দাগ দিছি। এই যে বিবরণের ঘরে, শুধুমাত্র বিবরণ। এসব তারিখের ঘরেও দাগ দেবা না, পরবর্তীতে খতিয়ান পৃষ্ঠা থেকে সামনের ঘরেও কোনো এই দাগটা যাবে না, শুধুমাত্র দাগটা থাকবে কোথায়? বিবরণের ঘরে। যে তোমাদের এত কিছু বলতেছি, এরপরও দেখবো পরীক্ষার সময় এই মাথার থেকে ওই মাথার দাগ দিয়ে রাখছো। যেটা তোমাদের 1 নম্বর প্রশ্নটা অঙ্কটায় ভুল আছে আর কি, সেইটা বলছি। এই যে দেখো, এটা প্রিন্টিং ভুল আর কি। যে 1 নম্বর অঙ্কটা যে করছে ওরা একেবারে এই থেকে একেবারে এই মাথা পর্যন্ত দাগ দিয়ে রাখছে কিন্তু, ঠিক আছে? মানে এটা প্রিন্টিংয়ে ভুল, কিন্তু পরেরগুলো কিন্তু নাই। দেখো 2 নম্বর অঙ্ক তো করাইতেছি, এখন যে এই দাগগুলো আছে, এই যে দাগগুলো আছে, এগুলো কিন্তু শুধু বিবরণের করে নাকি। এইটা একটা ভুল। 1 নম্বর অঙ্কটা আরও ভুল আছে, সেটা তোমাদের এই জন্য আমি 1 নম্বর অঙ্কটা তোমাদের করাই নাই, বুঝতে পারছো? তো যাই হোক, তো একটা লেনদেন সম্পূর্ণ হইলেই সম্পূর্ণ হইলে আমরা এরকমের শুধু বিবরণের ঘরে একটা দাগ দিয়ে রাখবো, ঠিক আছে? ওকে, এরপরে আসো পরেরটা 5 তারিখ। দেখো এই যে জুলাইয়ের 1 তারিখ গেছে, এরপরে জুলাইয়ের 5 তারিখ। তো আমরা বিবরণ তারিখের ঘরে এরকমের, কিন্তু এই যে জুলাই 1 তারিখ গেছে, এখন আবার এই যে দাগ দিছি, দাগের নিচে এখানে আসে আবার লাগবো কি, জুলাই 5। তারিখের ঘরটা একটু ছোটো হয়ে গেছে, আমার একটু বড় রাখতে হইবে আর কি। দেখো জুলাই 5 তারিখ। এখন দেখো জুলাইয়ের 5 তারিখে আমি তারিখের ঘরে তারিখ লিখলাম। এবারে আসি জুলাইয়ের 5 তারিখে লেনদেনটা কি সেটা দেখো। দেখো জুলাইয়ের 5 তারিখে লেনদেনটা হলো নগদ ক্রয় 10,000 টাকা। নগদ ক্রয় 10,000 টাকা। এখন নগদ ক্রয় কারা করছে? নগদ ক্রয় আমরা করছি, মানে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আমরা নগদের 10,000 টাকার কি ক্রয় করছি সেটা কিন্তু বলা নাই। আমরা কি ক্রয় যে করছি সেটা বলা নাই। এটা আসবাবপত্র, এটা যন্ত্রপাতি না অন্য কোনো পণ্য সামগ্রী, সেটা কোনো নাম উল্লেখ নাই। যদি এরকমের খেয়াল করো, কোনো পণ্য সামগ্রীর নাম যদি উল্লেখ না থাকে, তখন আমরা ক্রয় কি ডেবিট করব। এখানে ক্রয়কে তখন খরচ হিসাবে ধরা হয়, যে আমরা তো 10,000 টাকার পণ্য ক্রয় করছি, ইহার ফলে আমাদের 10,000 টাকা খরচ বৃদ্ধি পাইছে, খরচ। তো এটা হলো আমাদের তৃতীয় সূত্র, নামিক হিসাব। খেয়াল করো, তোমাদের সূত্রগুলো কাছে থাকলে দেখো, ক্রয় এটা একটা নামিক হিসাবের মধ্যে, মানে খরচ। ক্রয়কে আমরা খরচ হিসাবে ধরবো, কারণ 10,000 টাকার পণ্য যদি আমরা ক্রয় করি, আমাদের খরচ বৃদ্ধি পাইবে কারবার প্রতিষ্ঠানে। তো 3 নম্বর সূত্রটা দেখো, নামিক হিসাব। সেখানে নামিক হিসাব বা আয় ব্যয় হিসাব, এই হিসাবটাতে সূত্রটা হলো যে ব্যয় এবং ব্যয়কে খরচ বলা হয় নাকি, ব্যয় খরচ। ব্যয় খরচ বা লোকসান এগুলো ডেবিট, আর আয় আর লাভ হইলে ক্রেডিট 3 নম্বরে নাকি। তো দেখো এখন 5 তারিখে আমাদের আয়ের সাথে কোনো সম্পৃক্ততা নাই, এখানে ক্রয় করলে খরচ বৃদ্ধি পায়। আর এখন নাম উল্লেখ থাকলে কি হবে, একজন নাম উল্লেখ থাকলে কি হবে, তো নাম উল্লেখ থাকলে আমরা তখন নামটা লিখবো, ঠিক আছে? যেমন এখানে 5 তারিখে আছে নগদ ক্রয়, কি ক্রয় সেটা নাম নাই। যদি নাম থাকতো, ধরো আসবাবপত্র ক্রয়, নাম থাকলে আমরা তখন শুধু আসবাবপত্র লিখতাম, তখন আর ক্রয় লিখবো না। বুঝতে পারছো? যে যদি কোনো পণ্য সামগ্রীর নাম থাকে তাহলে আমরা সেই নামটাই লিখবো, তখন আর ক্রয় লিখবো না। আর যদি কোনো পণ্য সামগ্রীর নাম না থাকে তখন আমরা ক্রয় লিখবো, ঠিক আছে? আর এই ক্রয় এক ধরনের খরচ, খরচ বৃদ্ধি পেলে আমরা জানি, যেহেতু এখন ক্রয় করছি তাহলে আমাদের খরচ বৃদ্ধি পেয়েছে নাকি। সুতরাং 3 নম্বর সূত্র অনুযায়ী খরচ বা ব্যয়গুলো কি ডেবিট, সুতরাং আমরা এখন ক্রয়কে সেই অনুযায়ী ডেবিট লিখবো। তাহলে এখানে দেখো 5 তারিখে ক্রয় হিসাব, এটাকে আমরা ডেবিট লিখবো। এখানে দাগ দিতেও পারো, নাও দিতে পারো। আমি প্রথমে দাগ দিছি, দাগ না দিলে সমস্যা নেই, এখানে দাগ দিতেও পারো, নাও দিতে পারো মাঝখানে। তো ক্রয় হিসাব ডেবিট গেল। এখন ক্রেডিট কি, যেহেতু আমরা ক্রয় করছি কয় টাকা, 10,000 টাকার পণ্য, এই যে 10,000 টাকার পণ্য ক্রয় করছি নাকি। তো 10,000 টাকার পণ্য, 10,000 টাকা আমরা এই ডেবিটের ঘরে লিখবো, যেহেতু এটা ডেবিট 10,000, ঠিক আছে? 10,000 টাকা লাগবে। এখন এই 10,000 টাকার সমপরিমাণ তো আমার ক্রেডিট থাকতে হইবে আবার নাকি। এখন আমরা ক্রেডিট কি লিখবো, ক্রেডিট কি লিখবো সেটা বলো। যেহেতু আমরা খেয়াল করো, আমরা কি ক্রয় করছি, নগদে, নগদ কথাটা কিন্তু উল্লেখ আছেই একেবারে, ঠিক আছে? নগদ কথাটা উল্লেখ আছে।
10,000 টাকার পণ্য ক্রয় করেছি, তাহলে খেয়াল করো নগদে ক্রয় করছি লেখা আছে। যদি নগদ কথাটা উল্লেখ না থাকতো তাহলেও কিন্তু আমরা নগদই ধরে নিতাম। খেয়াল করো এই সমস্ত বিষয়গুলো এই আলোচনার মাধ্যমে কিন্তু খেয়াল করে যাইতে হইবে। এখন যদি এরকম থাকতো যে নগদ কথা মনে করো উল্লেখ নাই, নগদ বাদ মনে করো আছে কি শুধু ক্রয় 10,000 টাকা, ঠিক আছে, শুধু লেখা আছে ক্রয়, এটা নগদে না বাকিতে কিছু নাই, তখনও কিন্তু আমরা সেটা ধরে নেব নগদে। মনে থাকবে যে যদি ক্রয় লেখা থাকে শুধু ক্রয়, নগদ না বাকি কিছু লেখা নাই, তখন আমরা সেটা নগদে ধরে নেব। কিন্তু এখানে একেবারে লেখাই আছে নগদ ক্রয়, তো সুতরাং নগদে যদি আমরা ক্রয় করি তাহলে নগদ টাকা কি আমাদের চলে গেছে না নগদ টাকা বৃদ্ধি পেয়েছে সেটা বলো দেখি তোমরা। যেহেতু আমরা পণ্য ক্রয় করেছি, সুতরাং আমাদের কি নগদ টাকা তাহলে চলে গেছে না? তো নগদ তো সম্পদ নাকি, 2 নম্বর সূত্র অনুযায়ী নগদ টাকা সম্পদ, আর সম্পদ যদি চলে যায় মানে কমে যায় তাহলে কি হয়? ক্রেডিট হয়। সুতরাং নগদ যেহেতু সম্পদ, এটা কমে গেছে, সূত্র অনুযায়ী আমাদের এই নগদ এখন ক্রেডিট। এই কারণে আমরা নগদকে এখন ক্রেডিট লিখব। নগদকে লিখব নগদান হিসাব, এটা লিখব ক্রেডিট। এই সোজা সোজা একেবারে এই যে ক্রেডিট ঘরে লাগবে এখন 10,000 টাকা। ওকে, তাহলে আমাদের এই 5 তারিখেও কিন্তু ডেবিট ক্রেডিট হয়ে গেল। যে নগদে পণ্য ক্রয়, এর জন্য ক্রয় হিসাব ডেবিট, কারণ ক্রয় একটা খরচ বৃদ্ধি পেয়েছে সেজন্য ডেবিট। আর ইহার ফলে আমাদের নগদ সম্পদ চলে গেছে 10,000 টাকা। নগদ ছিল সম্পদ, সে সম্পদ 10,000 টাকা চলে গেছে মানে কমে গেছে। এই কারণে এখন নগদকে আমরা ক্রেডিট করছি। এখন কারণ কি লিখব? কারণ একেবারে প্রশ্নতে যা লেখা আছে, দেখো প্রশ্নতে কি লেখা আছে যে নগদ ক্রয় 10,000 টাকা, শুধু টাকাটা লাগবে না বাকিটা লাগবে, যে নগদে পণ্য ক্রয় সেটি লাগবে। কারণ নগদে পণ্য বা এটাকে মাল লেখা হয়, নগদে মাল ক্রয়। তোমরা খেয়াল করো আমরা পণ্যকে মালামাল বলি নাকি, মালামাল। তোমাদের বইতে কিন্তু এই মালামাল কথাটা লেখা নাই, সবাই দেখবা বইতে লেখা সংক্ষেপে মালামাল বাদ দিয়ে শুধু মাল লেখে, ঠিক আছে। তো এটাই এলো হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে, এই মালামাল না লেখে শুধু মাল লেখা হয়। তোমাদের বইতে দেখো এই যে লেখছে, এটা শুধু এই বইতে না সমস্ত বইতে, যে শুধু নগদে লেখছে কি নগদে মাল ক্রয়, মানে এই মাল হলো মালামাল অর্থাৎ পণ্য, ঠিক আছে। এখানে এই মাল বলতে পণ্য বোঝানো হয়েছে, অর্থাৎ মালামালকে সংক্ষেপে মাল লেখা হয়। এটা প্রশ্ন যখন করা হয় তখন ওই যেমন নগদে মাল ক্রয়, নগদে মাল বিক্রয়, এরকমের তোমরা প্রশ্ন পাবা, ঠিক আছে। তো সেটা যাতে আবার পরবর্তীতে তোমরা না বুঝো, এরকম বিষয় না হয়, তো আমরা পণ্যকে মাল লিখবো, যেহেতু এটা বইতে এরকমই লেখা থাকে, বা নগদে পণ্য ক্রয় বা নগদে মাল ক্রয়। তো এটা শেষ হয়ে গেল, আবার কি করব, যেহেতু এটা শেষ হয়ে গেছে আমরা এখানে আবার কিন্তু বিবরণের ঘরে একটা দাগ দিয়ে এটাকে আটকাই দেবো, শুধু বিবরণের ঘরে গেল এটা 5 তারিখ। এরপর দেখো আছে 5 তারিখ, এবার জুলাই 8 তারিখ, তো আমরা এখানে আবার লিখবো জুলাই 8, ঠিক আছে। তো লিখলাম জুলাই 8 তারিখে। এবার দেখো জুলাই 8 তারিখে কি হয়েছে, এবার জুলাই 8 তারিখে হয়েছে বাকিতে বিক্রয়, বাকিতে বিক্রয়। আচ্ছা এবার খেয়াল করো ক্রয় এবং বিক্রয় এই দুইটাই কিন্তু উল্টো, ঠিক আছে। ক্রয় এবং বিক্রয় উল্টো, ক্রয় যদি ডেবিট হয় তাহলে বিক্রয় হবে ক্রেডিট। আমরা একটু আগে ক্রয়কে কি ডেবিট করছি না, কারণ ক্রয় এর ফলে খরচ বৃদ্ধি পেয়েছিল নাকি, সেই জন্য ডেবিট হয়েছে। আর বিক্রয়ের বিপরীত, বিক্রয়ের ফলে আমাদের আয় বৃদ্ধি পায়। বাকিতে আমরা পণ্য বিক্রয় করছি, তো বাকিতে যদি বিক্রয় করি, এখানে লেখা আছে বাকি, তো নগদের বিষয় কিন্তু আর আসবে না, ঠিক আছে। নগদের বিষয়টা আসবে না, কিন্তু লেখাই আছে এখানে বাকিতে বিক্রয়। আর বিক্রয় তো খেয়াল করো সবই কিন্তু আমরা করতেছি, ক্রয় আমরা করছি, বিক্রয় আমরা করছি, এখানে যে সমস্ত লেনদেন সব কিন্তু আমরা করতেছি, এটি খেয়াল করবা। কারণ জনাব চৌধুরী তো এখন আমি নিজেই নাকি, তুমি নিজেই এখন জনাব চৌধুরী। তো তুমি 5 তারিখে নগদে পণ্য ক্রয় করছিলা, এখন তুমি 8 তারিখে কী করছো, বাকিতে বিক্রয় করছো। তো বিক্রয় করলে কি হবে, যে কিছু লেখা না, তার মানে আমরা পণ্য বিক্রয় করছি আর কি, আমাদের কারবারে যে পণ্য আছে সেই পণ্যটা আমরা বিক্রয় করছি। তো বিক্রয় করলে কী হবে, আমাদের আয় বৃদ্ধি পাবে না, বিক্রয় করলে অবশ্যই আয় বৃদ্ধি পায়। তো বিক্রয়ের ফলে যদি আয় বৃদ্ধি পায়, আমরা জানি 3 নম্বর সূত্র অনুযায়ী আয়গুলো কি ক্রেডিট না, তাহলে সেই অনুযায়ী বিক্রয় ক্রেডিট হবে। তো আমরা ক্রেডিটকে আগে লিখবো না, আমরা আগে কিন্তু ডেবিট লিখবো। সুতরাং খেয়াল করো প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আগে কিন্তু ডেবিট লিখতে হয়, আগে ডেবিট পরে ক্রেডিট, ক্রেডিট আমরা পরে লিখবো, আগে ডেবিট লিখবো। তো আমরা জানলাম যে বিক্রয় ক্রেডিট, তাহলে ডেবিট কি হইবে, এখন ডেবিট কি হবে। এখন খেয়াল করো পণ্যটা আমি বাকিতে বিক্রয় করছি, তো বাকিতে যদি বিক্রয় করি তাহলে যার কাছে বিক্রয় করছি সে কি আমার এখন দেনাদার না পাওনাদার? যার কাছে আমি বিক্রয় করছি, তুমি যার কাছে বিক্রয় করছো সেই লোকটা কি এখন, যেহেতু সে পণ্য নিয়ে গেছে টাকা দেয় নাই, সে অবশ্যই টাকা দিবে, মানে দেনাদার। বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক নাকি। এখন
যেহেতু সে দেনাদার, আমরা সেই দেনাদার কি এখন ডেবিট করব, কারণ দেনাদার হলো এখন আমার কাছে সম্পদ। বুঝতে পারছো? যেহেতু আমি একজনের কাছে এখন টাকা পাবো, তো যে আমার কাছে দেনা আছে তাকে দেনাদার বলা হয়, আর এই দেনাদার হলো সম্পদ। সুতরাং বাকিতে বিক্রয়ের ফলে আমার এখন সম্পদ বৃদ্ধি পেয়েছে, দেনাদার বৃদ্ধি পেয়েছে নাকি? দেনাদার যেহেতু বৃদ্ধি পেয়েছে, দেনাদার সম্পদ, এই সম্পদ বাড়লে আমরা জানি 2 নম্বর সূত্র অনুযায়ী সম্পদ বাড়লে ডেবিট হয়। তো দেনাদার যেহেতু সম্পদ, দেনাদার আমার বাড়ছে, সুতরাং আমরা দেনাদারকে এখন ডেবিট লিখবো। তো এখন বিষয় হলো আমরা দেনাদারকে খেয়াল করো, এই যে দেনাদার আমি আরেক জায়গায় লিখি, এই যে দেনাদার, দেনাদার একটা নাম আছে নতুন, এই নামটা হলো নতুন নাম। দেনাদারকে আমরা এখন দেনাদার লিখবো না, এটাকে লিখবো প্রাপ্য হিসাব। ঠিক আছে, প্রাপ্য হিসাব লিখবো। দেনাদারকে লিখবো আমরা প্রাপ্য হিসাব, কারণ দেনাদার এই শব্দটা একটু পুরাতন হয়ে গেছে। এখন আধুনিক হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে, আধুনিক হিসাব বিজ্ঞানের দেনাদারকে আর দেনাদার লেখা হয় না, আর দেনাদারকে কী লেখা হয়? প্রাপ্য হিসাব বলা হয়। ঠিক আছে, অনেক লাগছে একজনের দেনাদার হিসাব ডেবিট লিখলে হবে না স্যার। হবে, কিন্তু এখন যেহেতু এই সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে, আমরা সেই জন্য তোমাদের বইতেও কিন্তু এখন আর এই দেনাদার কথাটা লেখা নাই। খেয়াল করে দেখো, বইতে কিন্তু দেনাদার শব্দটা লেখা নেই, তোমাদের বোঝানোর জন্য আমি দেনাদার লিখছি। আর দেনাদারের এক নাম হলো প্রাপ্য হিসাব। ঠিক আছে, তোমরা এই দেনাদারকে এখন প্রাপ্য হিসাব বলবা। আমরা দেনাদার কথাটা বোঝানোর জন্য বলবো, কিন্তু লেখার ক্ষেত্রে লিখবো প্রাপ্য হিসাব। দেনাদারই হলো প্রাপ্য হিসাব। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেনাদার না লিখে দেনাদারের যে নতুন ভার্সন একটা শব্দ, সেটি লিখবো প্রাপ্য হিসাব। এটা হলো দেনাদারের নতুন ভার্সন একটা শব্দ আর কি, বুঝছো? একই সমার্থক শব্দ, কিন্তু যেহেতু দেনাদারটা পুরাতন শব্দ, আমরা পুরাতন শব্দটা ব্যবহার করব না, কারণ আধুনিক হিসাব বিজ্ঞানে দেনাদার শব্দটাকে এখন ব্যবহার করা হয় না, এখন প্রাপ্য হিসাব লেখা হয়। সুতরাং আমরা পুরাতনে কেন চলে যাব, যেহেতু এখন আমরা ডিজিটালে চলে আসছি নাকি? সুতরাং আমরা দেনাদারকে আর দেনাদার লিখবো না, দেনাদারকে লিখবো প্রাপ্য হিসাব। এখন লাগছে ভুল হবে কি না, ভুল শুদ্ধর বিষয় না, আমি বলছি যে এটা নতুন ভার্সন। তো সুতরাং তুমি যদি জানো বিষয়টা, তাহলে তুমি কেন দেনাদার লিখতে যাবা? ঠিক আছে, তো আমরা ভুল শুদ্ধর বিষয়টা বলবো না এখনই, কিন্তু শুধু বলবো যে না, যেহেতু এটা পুরাতন ভার্সন, আমরা নতুন ভার্সন লিখবো, আপডেটটা লিখবো সবসময়। তো দেনাদারকে প্রাপ্য হিসাব লেখা হয়, সুতরাং প্রাপ্য লিখবা, দেনাদারই প্রাপ্য, এটা মনে রাখবা, মুখস্থ করে ফেলাও যে দেনাদারই প্রাপ্য। সুতরাং দেনাদার হলো ডেবিট বা প্রাপ্য হিসাব ডেবিট। আর ওই যে দেনাদার কিসের ফলে হয়েছে? বিক্রয়ের ফলে হয়েছে নাকি? বিক্রয়ের ফলে যেহেতু হয়েছে, আমরা বিক্রয় আয়, বিক্রয় করলে আয় বাড়ে, আর আয়গুলো জানি আমরা ক্রেডিট, 3 নম্বর সূত্র অনুযায়ী আয়গুলো তো ক্রেডিট নাকি? সেজন্য আমরা বিক্রয় হিসাবকে ক্রেডিট লিখবো, বিক্রয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, প্রাপ্য বা দেনাদার হলো ডেবিট। এখানে যেহেতু আমরা বাকিতে, একজন স্যার অঙ্কটা কি একই পৃষ্ঠায় করতে হবে নাকি পরবর্তী পৃষ্ঠায় করা যাবে? পরবর্তী পৃষ্ঠায় না, তোমার যেই কয় পৃষ্ঠায় সুবিধা হয় তুমি সেই কয় পৃষ্ঠায় করবে, কারণ হিসাব বিজ্ঞানের অঙ্ক তো কয়েকটা এন্ট্রি থাকে, তো কয়েকটা এন্ট্রিতে তোমার এক পৃষ্ঠায় ধরবে না, এই জন্য আমার পরবর্তী পৃষ্ঠায় কেন, পরবর্তী পৃষ্ঠায় গেলেও কোনো সমস্যা নাই। সেটা কীভাবে যাইতে হয় সেটাও তোমাদের দেখাবো। একজন আছে স্যার বাকিটা আবার বলেন, বাকিটা বুঝি নয়, মানে তোমার প্রশ্নটা দেখো, 8 তারিখে বলছে কি যে বাকিতে বিক্রয়, প্রশ্নই লেখা আছে বাকিতে বিক্রয়। তো এখন বাকিতে যদি বিক্রয় করি তাহলে তো নগদ কথা আর আসবে না, আসবে লেখাই আছে বাকি, তো নগদ কথা ভুলে যাও। এখন বাকিতে যদি আমরা বিক্রয় করি, মূল বিষয় হলো যে আমরা বিক্রয় করছি, এখন বিক্রয় করলে আমাদের কি হয়? আয় বাড়ে, বিক্রয় করলে আয় বাড়ে। সুতরাং যেই আয় বাড়ছে, সেই আয় বাড়লে আমরা কি আয়কে ক্রেডিট করবো, 3 নম্বর সূত্র অনুযায়ী নামিক হিসেবে আয়গুলো কি ক্রেডিট না? তাহলে বিক্রয় হলো আমাদের এখানে আয়, সেই জন্য আমরা কী করছি? বিক্রয়কে ক্রেডিট করছি। দেখো, বিক্রয় যেহেতু আয়, তাহলে বিক্রয় ক্রেডিট। এখন যেহেতু এটা বাকিতে হয়েছে, তাহলে কি আমরা নগদ টাকা পাইছি? নগদ টাকা কিন্তু আমরা পাই নাই। সুতরাং নগদ টাকা যেহেতু এখন পাই নাই, আমরা নগদ পাইলে নগদকে ডেবিট করতাম, বুঝতে পারছো? কারণ নগদ হিসাবেও সম্পদ, নগদ টাকা বাড়লে সম্পদ ডেবিট হয়, সম্পদ বাড়া হিসেবে। তো নগদ যেহেতু পাই না, আমরা নগদ লিখতে পারি না, আমরা যেহেতু বাকিতে বিক্রয় করছি। এখন তাহলে বাকিতে বিক্রয় কার নিকট করছি সেটা কিন্তু নাম লেখা না। এই যে দেখছো, একজন বুঝতে পারছে বিষয়টা মনে হয়, রাজদীপ রাজ, ও লেখছে কোনো ব্যক্তির নাম যদি উল্লেখ থাকে তখন কি প্রাপ্য হিসাব হবে? হ্যাঁ, ও কিন্তু বিষয়টা কিছুটা বুঝতে পারছে মনে হয়। আর যে এখানে যে আমরা বাকিতে যে বিক্রয় করছি, কারো কিন্তু কোনো নাম নাই, যদি নাম থাকতো তাহলে আমরা সেই নামটা লিখতাম এখানে, বুঝতে পারছো? যে প্রাপ্য হিসাব লিখে সামনে ব্র্যাকেটে তার নাম লিখতাম। এখন যদি কোনো ব্যক্তির নাম নাই, তাহলে কিন্তু আমরা তো কোনো ব্যক্তির নাম লিখতে পারতেছি না। তো যেহেতু নাম লিখতে পারতেছি না, তাহলে আমরা সেই ব্যক্তিটা কে, আসলে কী হিসাবে তাকে আমরা আইডেন্টিফাই করব, সেইটা লিখছি। যেহেতু আমরা বাকিতে বিক্রয় করছি, এখন সেই ব্যক্তি আমার নিকট কি? দেনাদার।
সেই ব্যক্তি আমার নিকট দেনাদার, সেই জন্য আমরা দেনাদার লিখছি, মানে দেনাদারের এই নতুন ভার্সন লিখছি আমি প্রাপ্য হিসাব, বুঝতে পারছো? দেনাদারের নতুন ভার্সন হলো প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব লিখবা। এরপর যদি কোনো ব্যক্তির নাম থাকতো সেই নামটা আমরা ব্র্যাকেটে লিখে দিতাম, বুঝতে পারছো? কিন্তু এখন পুরাতন সিস্টেমে শুধু সেই নামই লেখা হইতো, দেনাদার না লিখে শুধু নাম লেখা হইতো, কিন্তু নতুন ভার্সনে এই প্রাপ্য হিসাব লিখে তখন ব্র্যাকেটে তার নাম লিখতে হয়। যেহেতু এখানে কোনো নাম নাই সেজন্য এখানে কোনো নাম লিখলাম না আমি। তো এই হলো মোটামুটি। বাকিতে বিক্রয় করছে 5,000 টাকা, তাহলে আমরা ডেবিট এবং ক্রেডিট দুই পাশেই 5,000 টাকা এই লিখে দেবো, ডেবিট ক্রেডিট দুই পাশেই 5,000 টাকা, ঠিক আছে? ওকে, তাহলে এখানেও কারণ লেখো। এখন এই যে কারণ কি, কারণ হলো বাকিতে পণ্য বিক্রয় করা হইল। এই প্রশ্নতে যে কথা আছে তুমি সেটাই কারণ লাগবে, বাকিতে পণ্য বিক্রয় করা হলো, শেষ। এরপরে এখানে বিবরণের ঘরে একটা দাগ দিয়ে দেবা, এখানে শেষ হইলো কিন্তু 8 তারিখ। এবার আসো জুলাই 8 তারিখ গেছে, এবার আসো জুলাই 10 তারিখ, ব্যাংকে হিসাব খোলা হইলো। তো এবারে আমরা তারিখের ঘরে তারিখ দিই, কত? জুলাই 8-এর পরে জুলাই 10 তারিখ, জুলাই 10 তারিখ। জুলাই 10 তারিখে বলছে কি, ব্যাংকে হিসাব খোলা হলো। ব্যাংকে হিসাব খোলা হয়েছে মানে কি, আমাদের কারবার প্রতিষ্ঠানের জন্য ব্যাংকে একটা হিসাব খুলছি, কারণ কারবারে যে দৈনন্দিন লেনদেন সংঘটিত হবে তখন কি করবো, আমরা এই টাকাগুলো ব্যাংকে জমা রাখবো, আবার আমরা প্রয়োজন অনুযায়ী ব্যাংক থেকে টাকা তুলে আনবো, ঠিক আছে? এই কারণে এই আমাদের লেনদেনগুলো, টাকা পয়সার যাতে কোনো ঝামেলা না হয়, এই ঝামেলাগুলো এড়ানোর জন্য কারবারের টাকা থেকে আমরা কারবার প্রতিষ্ঠানের নামে ব্যাংকে একটা হিসাব খুলবো। তো সেক্ষেত্রে কারবারের টাকা দিয়ে হিসাব খুলবো, কিন্তু এই জনাব চৌধুরী নিজের টাকা দিয়ে, পকেটের টাকা দিয়ে ব্যাংক হিসাব খুলবে না। আমরা যেহেতু এখন কারবারের অঙ্ক করতেছি, তো আমাদের সমস্ত লেনদেনগুলো কিন্তু কারবারের সাথে সম্পৃক্ত। তো ব্যাংকে হিসাব খোলা হলো, এই কথা দ্বারা বুঝে যাচ্ছে যে কারবারের টাকা দিয়া, কারবারের নামে একটা ব্যাংকে হিসাব খোলা হয়েছে, বুঝতে পারছো? এখন খেয়াল করো, কারবারের টাকা দিয়ে যদি ব্যাংকে হিসাব খুলতে যাই আমরা, তাহলে কারবারের কিন্তু কারবারের একটা ব্যাংক হিসাব থাকবে। তো সেক্ষেত্রে কারবারের ব্যাংকে যদি টাকা বাড়ে, সেক্ষেত্রেও এরকম ডেবিট হইবে, আর কারবারের ব্যাংক থেকে টাকা কমলে সেটা ক্রেডিট হইবে, বুঝতে পারছো? অর্থাৎ এই কারবারের ব্যাংক হিসাব, এটাও কারবারের মতো একটা বিষয়, যে কারবার প্রতিষ্ঠানের ব্যাংকে যদি টাকা বাড়ে তাহলে ওই কারবারে, যেমন কারবারের টাকা বাড়লে ডেবিট হয়, কারবার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে টাকা বাড়লে ওই রকমের ডেবিট করতে হইবে। আবার কারবারের টাকা যদি কমে যায়, ক্রেডিট হয়, সেই রকমের কারবারের প্রতিষ্ঠানের ব্যাংক থেকে যদি টাকা কমে তাহলে সেটাও ক্রেডিট করতে হইবে। একবার লেখো, স্যার খতিয়ান পৃষ্ঠাটা কি? খতিয়ান পৃষ্ঠায় আমাদের এখানে কিছুই লিখতে হবে না। খতিয়ান পৃষ্ঠা মানে ওই যে জাবেদার পরে খতিয়ান করতে হয়, তখন খতিয়ানে এই জাবেদাটা কত নম্বর পৃষ্ঠা থেকে আনা হইলো সেটা খতিয়ান পৃষ্ঠা বলে লেখা হয়, সেটা পরবর্তী বিষয়। তো এখানে আমাদের খতিয়ান পৃষ্ঠা এরকম কিছু নাই, যার কারণে আপাতত আমরা খতিয়ান পৃষ্ঠা কিছু লিখবো না। তো যাই হোক, ব্যাংক হিসাব খোলা হইলো, আসলে বিষয়টা বুঝতে পারছি কিনা, যে এখন তাহলে কি হলো, যে ব্যাংকের টাকা কারবারের টাকা দিয়ে ব্যাংকে একটা হিসাব খোলা হয়েছে। তো যেহেতু কারবারের টাকা দিয়ে ব্যাংকে হিসাব খোলা হয়েছে, তাহলে কী হয়েছে, কারবারের ব্যাংকে কিন্তু একদিকে টাকা বৃদ্ধি পেয়েছে নাকি? এই 30,000 টাকা কারবারের টাকা, খেয়াল করো, এই টাকা দিয়ে আমি একটা হিসাব খুললাম ব্যাংকে, এখন সেই হিসাবটাও কিন্তু কারবারেরই হিসাব নাকি? তো কারবারেরই হিসাব। তো ব্যাংকে যদি টাকা বৃদ্ধি পায় তাহলে ব্যাংক হিসাব ডেবিট করতে হয়, ব্যবসা প্রতিষ্ঠানের মতোই। তাহলে ব্যাংকে হিসাব খোলার ফলে দেখো, তাহলে ব্যাংকে কি টাকা বৃদ্ধি পেয়েছে না এখন? তো যেহেতু ব্যাংকে এখন টাকা বৃদ্ধি পেয়েছে, সুতরাং ব্যাংক হিসাবকে আমরা এখানে ডেবিটই লিখবো, এখানে ব্যাংক হিসাব ডেবিট লাগবে, যেহেতু কারবারের ব্যাংকে এখন টাকা বৃদ্ধি পেয়েছে, ব্যাংক হিসাব ডেবিট, ঠিক আছে? ব্যাংক হিসাব ডেবিট লাগবো, কারণ এখানে কারবারের ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে কারবারের টাকা কিন্তু হ্রাস পাইছে, যেহেতু কারবারের টাকা দিয়ে ব্যাংক হিসাব খোলা হয়েছে, তাহলে কারবারের কি নগদ টাকা কমে গেছে না? কারণ ব্যাংকে যেহেতু হিসাব খোলা হয়েই গেছে, তাহলে কারবারে তো নগদ টাকা নিয়ে যাওয়া হয়েছে নাকি? যেহেতু কারবারের নগদ টাকা নিয়ে যাওয়া হয়েছে, সুতরাং কারবারের নগদ টাকা কি হয়েছে, কমে গেছে। যেহেতু নগদ টাকা কমে গেছে মানে সম্পদ কমছে, সেই জন্য নগদকে আমরা এখন ক্রেডিট করবো, এই জন্য লিখবো নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 30,000 টাকা। তো আমরা ডেবিট এবং ক্রেডিট উভয় পক্ষেই এই 30,000 টাকা লিখবো, ডেবিটও 30,000 টাকা, ক্রেডিটও 30,000 টাকা। টাকাগুলো কিন্তু এই যে উপরে নিচে লিখতে হবে, ডেবিটের সোজা ক্রেডিটের সোজা, ঠিক আছে? তাহলে খেয়াল করো আবার, যে ব্যাংকে আমরা হিসাব টাকা, ব্যাংকে একটা 30,000 টাকা দিয়ে হিসাব খুলছি কারবারের টাকা নিয়ে। একজন লাগছে মূলধন তো 50,000 ছিল, আর এটা মূলধন 50 না, মূলধন আরও থাকুক, সমস্যা কি?
এখন কি 50,000 টাকা দিয়েই আমার কারবার হিসাব খুলতে হবে? কারবার হিসাব তো আমি 1,000 টাকা দিয়েও খুলতে পারি, 500 দিয়েও খুলতে পারি নাকি? ওইটার সাথে এটার কোনো সম্পর্কিত নাই, বুঝতে পারছো? মূলধন কত নিয়েছি তা দিয়ে তাহলে সব টাকা দিয়ে যদি কারবার ব্যাংক হিসাব খুলে তাহলে অন্য লেনদেন আমি চালাবো কি দিয়া, বুঝো না? তো সব টাকা দিয়ে তুমি তো একটা লেনদেন করতে পারবা না, তাহলে অন্য লেনদেন করবা কি দিয়া? তো যাই হোক, ব্যাংকে আমি হিসাব করলাম 30,000 টাকা দিয়া। তো ব্যাংকে একদিকে টাকা বৃদ্ধি পেয়েছে সেজন্য ডেবিট, অন্যদিকে কারবারের নগদ টাকা হ্রাস পাইছে সেজন্য নগদ ক্রেডিট। এখানে কারণ হিসাবে এখন লাগবা কি, যে ব্যাংকে একটা হিসাব খোলা হলো, এই কথাটাই লাগবে আর কি। ওই প্রশ্নে যা লেখা আছে যে ব্যাংকে একটি হিসাব খোলা হলো, এখানে একটু বলে রাখি। আবার এই যে দাগ দেবা, এখানে বিবরণী করে একটা দাগ দিয়ে রাখবা। ব্যাংক হিসাব লিখছি তোমাদের। ব্যাংকের আবার নাম থাকতে পারে কিন্তু অনেক সময়। তো যদি কোনো ব্যাংকের নাম থাকে আমরা সেই ব্যাংকের নাম লিখবো। যদি মনে করে থাকতো যে সোনালী ব্যাংক হিসাব খোলা হলে তাহলে সোনালী ব্যাংক লিখতাম, অগ্রণী ব্যাংক হিসাব খোলা হলে তাহলে অগ্রণী ব্যাংক। অর্থাৎ যে ব্যাংকের নাম থাকবে সেই ব্যাংকের নাম লিখবা, আর ব্যাংকের নাম না থাকলে শুধু ব্যাংক হিসাব লিখবা, ঠিক আছে? এবার আসো 10 তারিখ গেলে 10-এর পর আছে 15 তারিখ, জুলাই 15। দেখো জুলাই 15 তারিখে কি আছে? স্যার জুলাই 5-এর ডেবিট ক্রেডিটের ঘরে কোনো টাকা কি বসাতে হবে? কেন টাকা বসাবা না কেন? সব ঘরেই টাকা বসাইতে হইবে। জুলাই 5 তারিখে আমি টাকা বসাইছি না, এই যে জুলাই 5 তারিখে এই যে 10,000 টাকা ডেবিট ক্রেডিটে। কি বেড়া উদ্ভট প্রশ্ন করো, টাকা তো প্রত্যেকটা ঘরেই বসাইতে হবে, কারণ প্রত্যেকটাই তো লেনদেন আমাদের নাকি, প্রত্যেকটাই লেনদেন, সুতরাং প্রত্যেকটা লেনদেনের সামনে টাকা বসাইতে হইবে। এরপরে দেখো তাহলে এখন আসি আমরা কত, 15 তারিখ। জুলাই 15 তারিখ আছে কারবার থেকে উত্তোলন। কি যে উত্তোলন করছি, একটাই লাগছে যে মাথার উপর দিয়ে যায়, তা উপর দিয়ে গেলে কি করবো, আস্তে আস্তে দেখো তাইলে ভিতরে ঢুকবে, ঠিক আছে? একদিনে তো সব বোঝা সম্ভব না, একদিনে যদি সব বুঝো তাইলে পরবর্তীতে আর এত দরকার হইবে না আমাদের, না? আচ্ছা যাই হোক, আজকে মাথার উপর দিয়ে যাও, তারপরে কোনো এক সময় মাথার ভিতরে ঢুকবে আশা করি। যাই হোক, জুলাই 10 তারিখ দেখো ব্যাংক, 15 তারিখ কারবার থেকে উত্তোলন। এখন কি উত্তোলন করছে কিছু বলা আছে? যে কারবার থেকে কি পণ্য উঠাই নিয়েছে? কারবার থেকে উত্তোলন বলতে মালিক কারবার থেকে উত্তোলন করছে কিছু একটা, কিন্তু কি উত্তোলন করছে সেটা বলা নাই। টাকা উত্তোলন করছে না পণ্য উত্তোলন করছে কিছুই বলা নাই। যদি এরকম কিছু বলা না থাকে তাহলে আমরা ধরে নেব যে সে নগদ টাকা উত্তোলন করে নিয়েছে, বুঝতে পারছো? এখন কারবার থেকে যদি মালিক নগদ টাকা উত্তোলন করে নেয় তো সেক্ষেত্রে কী হবে, একদিকে নগদ টাকা কমে গেছে না, কারবারের নগদ টাকা কমছে, তো নগদ টাকা কমলে তো ক্রেডিট হয়, তাহলে আমরা ডেবিট করব কি, এই যে উত্তোলন। এখানে উত্তোলন এখন কারবার এক ধরনের খরচ বা ব্যয় হিসাবে আমরা ধরবো, উত্তোলনকে কারবারের এখন ব্যয় হিসাবে ধরবো, যেহেতু এখন কারবার থেকে টাকা নিয়ে যাওয়া হয়েছে নাকি, এটা এক ধরনের ব্যয়। আর যেহেতু ব্যয়গুলো আমরা জানি 3 নম্বর সূত্র অনুযায়ী নামিক হিসেবে যে ব্যয়গুলো ডেবিট, সুতরাং উত্তোলনকে আমরা ব্যয় হিসেবে ধরে উত্তোলনকে এখন ডেবিট করব। উত্তোলন হিসাব ডেবিট। আর উত্তোলন করছে কি কিছু বলা নাই, না বললে আমরা মনে করব যে নগদ টাকা উঠানো হয়েছে, ঠিক আছে? সেজন্য আমরা নগদান হিসাবকে ক্রেডিট করব, নগদান হিসাব ক্রেডিট। টাকা হইল 2,000 টাকা, তো আমরা ডেবিট এবং ক্রেডিট দুই পাশেই এই 2,000 টাকা বসাবো এবং শেষে কারণ লিখব যে নগদে উত্তোলন, নগদে আমরা এই টাকাটা উঠাই নিয়েছি নাকি, সুতরাং এখানে লাগবে নগদ উত্তোলন। হ্যাঁ, তাহলে দেখো জুলাই 15 তারিখে কারবার থেকে উত্তোলন করা হয়েছে, আর কি উত্তোলন করছে সেটার নাম নাই, সেজন্য আমরা ধরে নিচ্ছি যে নগদ টাকা উত্তোলন করা হয়েছে। সুতরাং উত্তোলনকে যেহেতু উত্তোলন করা হয়েছে কারবার থেকে, সুতরাং এটা কারবারের জন্য একটা ব্যয়, এখন সেজন্য ব্যয় হিসাবে আমরা উত্তোলনকে ডেবিট করছি। আর যেহেতু নগদ টাকা উঠাই নিয়েছে, নগদ টাকা সম্পদ ছিল, নগদ টাকা এখন কমে গেছে, সেজন্য নগদকে আমরা ক্রেডিট করছি। ওকে, এবারে আসো তারপরে আছে কত, এখান থেকে দাগ দিলাম, এটা শেষ। 15 তারিখের পরে আর দুইটা আছে, তাহলে দুইটা করলেই আমাদের অঙ্কটা শেষ হইবে, 20 তারিখ এবং 30 তারিখ। 20 তারিখে দেখো জুলাই 20 তারিখে আছে দেখো জুলাই 20 তারিখে কি আছে, পণ্য ফেরত আসলো। পণ্য ফেরত আসছে, কার কাছ থেকে ফেরত আসছে?
চলো দেখি, আমাদের কাছেই তো ফেরত আসছে নাকি, তাহলে অন্য কোনো ব্যক্তির কাছ থেকে ফেরত আসছে। এখন এই ফেরত আসাটা হলো, খেয়াল করো, যে খেয়াল করো 8 তারিখে, জুলাইয়ের 8 তারিখে, এই যে জুলাইয়ের 8 তারিখে কী করছিলাম আমরা, বাকিতে পণ্য বিক্রয় করছিলাম না? খেয়াল করো, জুলাইয়ের 8 তারিখে এখন একটা পরের পেজে যাওয়ার নিয়মটা কি? পরের পেজে যাওয়ার কোনো নিয়ম নাই, শুধু পরের পেজে আবার এরকম ছক আঁকবা, ঠিক আছে? পরের পেজে শুধু ছক আঁকবা, এক পেজ শেষ, স্যার এক পেজ শেষ হলে অন্য পৃষ্ঠায় চলে যাও, অন্য পৃষ্ঠায় গিয়েও এই রকমের শুধু একটা ছক আঁকবা, আর কোনো নিয়ম নাই, বুঝতে পারছো? পরের পেজে যাওয়ার কোনো নিয়ম আলাদা নাই, শুধু ছক আঁকবা, এরপর ছকে ওই রকম শুরু থেকেই লিখে যাবা, আর কিছু কোনো নতুন কোনো নিয়মকানুন নাই। শুধু শুরুতে যেমন প্রথম পেজে আমরা শুরুতে নাম লেখছিলাম জনাব চৌধুরীর জাবেদা নাকি, তো এই নামটা আর লিখতে হইবে না। আমি পরবর্তী পৃষ্ঠায় যদি এখানে যাই, এখানে গেলেও মনে করো পরবর্তী পৃষ্ঠায় ছক আঁকবো, ছক আঁকার পর উপরে নাম লেখার কোনো দরকার নাই, শুধু ওই ছক আঁকবা আর ছকে অঙ্ক করবা, ঠিক আছে? পরবর্তী পৃষ্ঠার জন্য আলাদা কোনো নিয়ম নাই যে তোমার সেই নিয়ম ফলো করতে হইবে, শুধু ছক আঁকবা আর লিখে যাবা, এটাই হলো নিয়ম। অনেকেই লেখছে এক পৃষ্ঠার শেষ, আর আমার তো এক পৃষ্ঠার শেষ হইলো না, তোমাকে এক পৃষ্ঠার শেষ হইলো কেমনে? তো যাই হোক, আর শেষ যদি হয়ে যায় তাহলে তোমরা অন্য পৃষ্ঠায় গিয়ে শুধুমাত্র এই ছক আঁকো, অন্য পৃষ্ঠায় গিয়ে এরকম একই ছক আঁকবা, আর কিছু উপরে কোনো শিরোনাম দিতে হইবে না। তবে তারিখ বিবরণ ডেবিট ক্রেডিট ওগুলো লেখবা, কিন্তু উপরে যে ওই যে চৌধুরী জাবেদা এই কথাটা আর লেখার কোনো দরকার নাই, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আমরা তোমরা ছক আঁকো, সাথে সাথে আমি দেখাচ্ছি যে আমরা যে পরেরটা করবো জুলাই 20 তারিখ। জুলাই 20 তারিখে বলছে পণ্য ফেরত আসছে, তো কাদের কাছ থেকে ফেরত আসছে সেটা কিন্তু আমি বলছি যে দেখো জুলাই 8 তারিখে, এই যে জুলাই 8 তারিখে বাকিতে বিক্রয় ছিল 5,000 টাকা, অর্থাৎ জুলাইয়ের 8 তারিখে আমরা 5,000 টাকার পণ্য বাকিতে বিক্রয় করছিলাম। এখন 20 তারিখে আসিয়া 20 তারিখে এসে কী করছে, সেই পণ্য 1,000 টাকার পণ্য ফেরত দিয়েছে। তো খেয়াল করো, 8 তারিখে যে বিক্রয় করছিলাম তাকে আমরা কি বলছিলাম, যেহেতু নাম নাই তাকে আমরা দেনাদার বলছিলাম, কিন্তু না দেনাদার বলছিলাম না? এই যে একজনের চালাকি করছো, পণ্য ফেরত ডেবিট আর দেনাদার ক্রেডিট, তোর মাথা লাগছে, কিছুই হয় না, বুঝছো? পণ্য ফেরত লেখা যাবে না। আচ্ছা যাই হোক, তো পণ্য ফেরত আসছে কার কাছ থেকে? ওই যে দেনাদার, বাকিতে বিক্রয় করেছিলাম 8 তারিখ, দেনাদার না, সেই দেনাদারের কাছ থেকে কিন্তু পণ্য ফেরত আসছে। তো 8 তারিখে আমরা বাকিতে বিক্রয় করছিলাম, সেক্ষেত্রে দেনাদারকে কিন্তু ডেবিট লিখছিলাম নাকি? খেয়াল করো, যে 8 তারিখে যে দেনাদারকে কী লিখছিলাম, প্রাপ্য হিসাব লিখছিলাম না? দেনাদারকে প্রাপ্য ডেবিট লিখছিলাম। তো এখন যেহেতু তার পণ্য ফেরত আসছে, সে এখন তাহলে উল্টে যাবে, যেহেতু এখানে 8 তারিখে ডেবিট ছিল প্রাপ্য হিসাব, এখন আসছে আমাদের 20 তারিখে প্রাপ্য হিসাব হবে ক্রেডিট, বুঝতে পারছো? তাহলে ডেবিট কি হবে? ডেবিট কী হবে? এই ফেরতটার নাম হলো বিক্রয় ফেরত। একদম লেখছো পণ্য ফেরত, এই পণ্য ফেরত না, এটার নাম বিক্রয় ফেরত, কারণ 8 তারিখে পণ্য বিক্রয় করছিলাম, সেটা 20 তারিখে 1,000 টাকার পণ্য ফেরত আসছে, এই ফেরতটার নাম হলো বিক্রয় ফেরত। আমরা কিভাবে বুঝতে পারলাম যে এইটা বিক্রয় ফেরত? যে যেহেতু আমাদের কাছে আসছে ফেরত, তাহলে আমাদের কাছে ফেরত আসলে সেটা অবশ্যই কোনো এক সময় বিক্রয় করছিলাম, সেইটা ফেরত আসছে। কারণ ক্রয় করলে, খেয়াল করো, আমরা 5 তারিখ কিন্তু ক্রয়ও করছিলাম, ক্রয় করলে তার ফেরত আসে না কোনো দিন। আমরা যদি ক্রয় করছি, সেটা কি আমার ফেরত আসবে? আমাদের সেটা ফেরত দেবো। তার মানে ক্রয় ফেরত যেটা, সেটা হলো যেটা আমরা ফেরত দেবো, সেইটা হলো ক্রয় ফেরত। আর যেহেতু এটা আমাদের কাছে আসছে, সেই জন্য এটা হলো বিক্রয় ফেরত, ঠিক আছে? তাহলে আমরা 20 তারিখে এই জন্য পণ্য ফেরত না লিখে এই ফেরতটাকে কী লিখবো? বিক্রয় ফেরত লিখবো। লেখো এখানে বিক্রয় ফেরত, পণ্য ফেরত না, পণ্য ফেরত লিখলে কাটা যাবে, ভুল লাগবে বিক্রয় ফেরত, কারণ এটা হলো বিক্রয়। কোনো এক সময় আমরা পণ্য বিক্রয় করছিলাম, সেইটা এখন ফেরত আসছে, এই জন্য বিক্রয় ফেরত ডেবিট, ঠিক আছে? আর কার কাছ থেকে আসছে? দেনাদার। তো দেনাদারের নাম কি? প্রাপ্য হিসাব। তো প্রাপ্য হিসাব, এটা এখন লাগবে ক্রেডিট, ঠিক আছে? বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। টাকা হলো 1,000, তো ডেবিট এবং ক্রেডিট দুই পাশেই 1,000 টাকার লেখো এরকমের। কারণ লাগবে কি? যে পণ্য ফেরত আসলো, পণ্য ফেরত আসলো, এরপরে একটা দাগ দিয়ে দেবা, এখানে হিসাবটা শেষ, ঠিক আছে? এখন খেয়াল করো, এই যে ফেরতের বিষয়টা বুঝতে পারছো কি না? যে বিক্রয় ফেরত এবং প্রাপ্য হিসাব কোত্থেকে আসলো? যে পণ্য যেহেতু আমাদের কাছে ফেরত আসছে, তাইলে অবশ্যই বুঝতে হবে এটা বিক্রয় করেছিলাম কোনো এক সময় আমি পণ্য বিক্রয় করছি, সেই পণ্যটা আমাদের কাছে ফেরত আসছে, সেই জন্য এটার নাম বিক্রয় ফেরত। যেহেতু বিক্রয় ক্রেডিট আর বিক্রয় ফেরত এখন কি, তাহলে উল্টো হয়ে যাবে, বিক্রয় ফেরত ডেবিট। আর বিক্রয়ের সময় প্রাপ্য ডেবিট ছিল, যেহেতু এখন সে ফেরত দিয়েছে, তাহলে সে এখন কমে যাবে, সেই জন্য
প্রাপ্য হিসাব ক্রেডিট হয়েছে। ঠিক আছে, এরপর আসলে জুলাই কত 30 তারিখ, পরেরটাই শেষ। এটাই করলে আমাদের এই অঙ্কটা শেষ। জুলাই 30 তারিখ একটা এন্ট্রি আছে, তাইলে কিন্তু আমাদের এই অঙ্কটা শেষ। জুলাইয়ের 30 তারিখ, দেখো জুলাইয়ের 30 তারিখ কী আছে, অনাদায়ী দেনা ধার্য করা হলো। অনাদায়ী দেনা, এই অনাদায়ী দেনার আরেক নাম হলো কুঋণ। এখন অনাদায়ী দেনা কি সেইটা আগে বোঝো। অনাদায়ী দেনা হলো ওই যে প্রাপ্য বা দেনাদার, ঠিক আছে, বছর শেষে দেনাদার বা প্রাপ্যর কাছ থেকে যে পরিমাণ টাকা আর পাওয়া যাবে না, তো সেই পরিমাণ টাকা কি মূলত অনাদায়ী দেনা বা কুঋণ বলা হয়। খেয়াল করো, অনাদায়ী দেনা বা কুঋণ কি? অনাদায়ী দেনা হলো যে বছর শেষে দেনাদারের কাছ থেকে যে পরিমাণ টাকা আর পাওয়া যাবে না, তাহলে যেই পরিমাণ টাকা পাওয়া যাবে না সেটা কারবারের জন্য কি লস না লাভ? অবশ্যই কি লস, না মানে লোকসান, ব্যয় নাকি? এটা কারবারের জন্য এক ধরনের লোকসান বা ব্যয়। আমরা তার 3 নম্বর সূত্র অনুযায়ী কী জানি, নামিক হিসাবে ব্যয় বা লোকসানগুলো কি ডেবিট না? তো যেহেতু অনাদায়ী দেনা এক ধরনের লোকসান, ব্যয়, অর্থাৎ এই টাকার পাওয়া যাবে না, লস, তো অনাদায়ী দেনা এই কারণে লস বিদায় আমাদের অবশ্যই অনাদায়ী দেনাকে কী করতে হইবে, ডেবিট করতে হইবে। সুতরাং অনাদায়ী দেনাকে আমরা অনাদায়ী দেনায় লিখবো। আর যেখানে কুঋণ লেখা থাকে, খেয়াল করো, যেখানে যেটা লেখা থাকবে তোমরা সেইখানে সেটা লিখবা। অনাদায়ী দেনা লেখা আছে, অনাদায়ী দেনাই লিখবো। যদি কোনো জায়গায় কুঋণ লেখা থাকে তাহলে আমরা কুঋণ লিখবো। এটাকে আরও একটা বলা হয়, অনাদায়ী পাওনাও বলা হয়। অর্থাৎ অনাদায়ী দেনা, অনাদায়ী পাওনা আর কুঋণ একই কথা। তো প্রশ্নে যেটা লেখা থাকবে আমরা সেইটা লিখবো। এখানে লেখা আছে অনাদায়ী দেনা, আমরা অনাদায়ী দেনা লিখবো। যদি অনাদায়ী পাওনা লেখা থাকে তাহলে অনাদায়ী পাওনা লিখবো, কুঋণ লেখা থাকলে কুঋণ লিখবো। যেটা লেখা থাকবে তোমরা সেইটাই লিখবা। শুধু খেয়াল করবো যে তিনটে একই জিনিস। তখন দেখো অনাদায়ী দেনা যেহেতু লোকসান, ব্যয় নাকি, সুতরাং অনাদায়ী দেনাকে আমরা ডেবিট করব সূত্র অনুযায়ী। লেখো তাইলে এখানে অনাদায়ী দেনা ডেবিট, অনাদায়ী দেনা হিসাব ডেবিট, অনাদায়ী দেনা ডেবিট। আর খেয়াল করো, তাহলে অনাদায়ী দেনা কার কাছ থেকে বলছি, সূত্র মানে প্রশ্নের উত্তর কি বলছিলাম, যে অনাদায়ী দেনা কি, যে দেনাদারের কাছ থেকে যে পরিমাণ টাকা পাওয়া যাবে না। তাইলে অনাদায়ী দেনার সাথে সম্পর্ক কার, অনাদায়ী দেনার সাথে সম্পর্ক কার, তাইলে দেনাদারের সম্পর্ক নাকি। যেহেতু দেনাদারের কাছ থেকে টাকা পাওয়া যাবে না বিধেই অনাদায়ী দেনার সৃষ্টি হয়েছে, সুতরাং অনাদায়ী দেনার সাথে সম্পর্ক হলো দেনাদারের। আর দেনাদারের আরেকটা নাম কি জানছি আমরা, প্রাপ্য হিসাব। সুতরাং আমরা প্রাপ্য হিসাবকে এখানে ক্রেডিট লিখব, প্রাপ্য হিসাব ক্রেডিট। খেয়াল করো, আবার অনাদায়ী দেনা ডেবিট কি জন্য হয়েছে, যে অনাদায়ী দেনা হলো এক ধরনের ব্যয়, মানে দেনাদার বা এই যে প্রাপ্য হিসাব লিখছি, এই প্রাপ্য বা দেনাদারের কাছ থেকে যে পরিমাণ টাকা পাওয়া যাবে না সেটাই হলো অনাদায়ী দেনা। যেহেতু টাকা পাওয়া যাবে না, এটা এক ধরনের লস বা লোকসান। আমরা জানি সূত্র অনুযায়ী, 3 নম্বর সূত্র অনুযায়ী যে লোকসানগুলো ডেবিট, যেহেতু লোকসানগুলো ডেবিট সেজন্য অনাদায়ী দেনা ডেবিট হয়েছে। আর এখানে প্রাপ্য হিসাব আমরা জানি দেনাদার হল সম্পদ, কিন্তু এখানে সম্পদ কিন্তু কমে গেছে, কারণ এই টাকাটা আর পাওয়া যাবে না। যেহেতু আমরা জানি সম্পদ কমলে ক্রেডিট হয়, তাহলে প্রাপ্য এখানে কমে গেছে, সম্পদ দেনাদার কমে গেছে, সেই জন্য প্রাপ্য হিসাব ক্রেডিট হয়েছে। তো আমাদের দেনা হলো 500 টাকা, আমরা ডেবিট ক্রেডিট দুই পাশেই লিখবো 500 টাকা। ঠিক আছে, এখন আমাদের এই অঙ্ক কিন্তু শেষ। এই দেখো অঙ্কটার কয়টা আছে আমাদের, জুলাই 30 তারিখ পর্যন্ত নাকি। তাহলে এই অঙ্ক আমাদের 30 তারিখ পর্যন্ত যদি করছি, অঙ্ক আমাদের শেষ না, অঙ্ক কিন্তু আমাদের এখানে শেষ হয়ে গেল। এখন শেষে কি করবা, শেষে একটু কাজ হলো যে এখানে এই ঘরে আবার দাগ দাও, বিবরণের করে দাগ দিলাম। আর এবারে একদম শেষে গিয়ে আবার দাগ দেব, মনে করো এখান থেকে একটা একেবারে অঙ্ক শেষে গিয়া একেবারে ছকের পুরো ছকটা এরকমের আটকাই দিলাম। ঠিক আছে, শেষে গিয়ে আবার একটা দাগ দিয়ে ছকটা আটকাই দেবো একেবারেই। ঠিক আছে, আশা করি তোমরা দেখতে পারতেছো। এই যে এই রকমের একেবারে শেষে গিয়ে একটা দাগ দিয়ে, আমি শেষের দাগটা কিন্তু একেবারে সব ঘরে দিছি নাকি। এখানে একেবারে তারিখ থেকে শুরু করে ওই লাস্টের ক্রেডিট ঘর পর্যন্ত শেষে একটা দাগ দেবা। ঠিক আছে, তো এখানে এই শেষে কাজ হলো কি, এখন আমরা যোগ বিয়োগ, মানে বিয়োগ না, সরি যোগ করব। কারণ লেখা হয় না, কারণ লেখা ওইখানে, কারণ তো ওই একই জিনিস, যে অনাদায়ী দেনা ধার্য করা হলো নাকি। কারণ এই অনাদায়ী দেনা ধার্য করা হলো, কারণ লিখে দেবো, আমি কারণ লিখলাম না। তো এখন আমাদের কাজ হলো কি, যে আমরা যোগ করব, এটা ডেবিট ক্রেডিটের টাকা যোগ করব। সেক্ষেত্রে আমরা এই যে এখানে দেখো একটা ঘর হয়ে গেছে অলরেডি, বিবরণী ঘর, এখানে আমরা লিখবো মোট। ঠিক আছে, এখানে লিখবো মোট। আর
এই বিবরণের ঘরে এখানে মোট লাগবো, আর এখানে গিয়া আমরা এই যে একটা এই যে দাগ দেওয়া ছিল এই দাগটা সোজাসুজি এখানে ডেবিট ক্রেডিটের ঘরে একটা দাগ দেবো এই, ঠিক আছে। এই যে উপরের দাগটা, অর্থাৎ এই যে আমাদের অনাদায়ী দেনা প্রাপ্যর পরে যে আমরা দাগ দিয়েছিলাম বিবরণের ঘরে, শুধু এই বিবরণের ঘরে সোজাই খতিয়ান পৃষ্ঠের ঘরে কোনো দাগ দেবেন। দেখো খতিয়ান পৃষ্ঠা একেবারেই কিন্তু নিট অ্যান্ড ক্লিন। খতিয়ান পৃষ্ঠার ঘরে কোনো দাগ, কোনো লেখা কিছুই দেওয়া যাবে না, মনে থাকবে। খতিয়ান পৃষ্ঠার ঘরটা একদম এরকম নিট অ্যান্ড ক্লিন থাকবে, দেখো একদম পরিষ্কার, কোনো কিছু লেখা দাগ কিছুই দেওয়া যাবে না। সুতরাং খতিয়ান পৃষ্ঠার ঘর এরকম থাকবে। আমরা এই যে দাগটা সোজাই আমি ডেবিট ক্রেডিটের ঘরে পাশে একটা দাগ দিলাম। এখন আমি কী করব, ডেবিট এবং ক্রেডিট এখানে খেয়াল করো, যে কোনো এক পাশ তোমরা যোগ করবা, যে কোনো এক পাশ যোগ করলেই কিন্তু হইবে, কারণ ডেবিট এবং ক্রেডিট কিন্তু টাকা এক। খেয়াল করো, এই যে দুই পাশে টাকা কিন্তু এই 40, এই 10, 50, এই সমপরিমাণ টাকা কিন্তু 50। এখানে থাকে 10, এই 10, এই 5, এই 5, এই 30, এই 30, এখানে 2, এখানেও 2, এখানে 1, এখানে 1, এখানে 500, এখানেও 500। তার মানে কি ডেবিট ক্রেডিট দুই পাশে টাকা কি সমান না? তাহলে আমার যে কোনো এক পাশ যোগ করলেই কিন্তু হয় নাকি, যে কোনো এক পাশ যোগ করব, পরবর্তী পাশে লিখে দেবো সেটা। তো খেয়াল করো, আমরা যে কোনো এক পাশ যোগ করি, এখানে দেখো 50 আর 10 কত হয়, 60, 60 আর হইলো 5, 65 আর 30 কত, 95, 95 আর ধরো 96, 97, 98,500 টাকা, ঠিক আছে। এই 98,500 টাকা আমাদের ক্রেডিট পাশ যোগ করলাম না, কিন্তু ক্রেডিট পাশে যোগ করে যদি 98,500 হয়েছে, আমরা লিখি এটা যে 98,500 টাকা, ঠিক আছে। যেহেতু এই ডেবিট ক্রেডিট দুই পাশে টাকা সমান, আমরা কিন্তু এটা ডেবিট পাশেও এখানে বসাই দেবো, এখানে 98,500। এবারে কি করব, নিচে দুইটা দাগ দেবো, দেখো এটার নিচেও দুইটা দাগ দেবো এরকমের, যেটা একসাথে দিতে পারো, কোনো সমস্যা নেই। এই মনে করো দিয়ে দিলাম একবারে, এটা আলাদাও দিতে পারো। এখানে দুইটা দাগ দেওয়ার মানে হলো যে হিসাব ক্লোজ করা হইলো, ঠিক আছে। এই যে আমাদের চতুর্থ অধ্যায়ে একটা প্রশ্ন করেছিলাম যে হিসাবের জের বলতে কি বোঝে নাকি, এই হলো হিসাবের জের, মানে হিসাব ক্লোজ করা হয়েছে, দুই পাশের হিসাবের সমতা আনয়ন করা হয়েছে। তো এই হলো মোটামুটি এরকম অঙ্ক করবা, শেষে যোগ করার পরে নিচে দুইটা দাগ দিয়ে দেবা। দুইটা দাগ দেওয়া মানে আমাদের এখানে হিসাবটা বন্ধ হয়ে গেছে, এই আজকের মতো এখানে এই হিসাবটা বন্ধ। পরবর্তীতে আমরা আবার যদি কোনো নতুন লেনদেন সংঘটিত হয় তাহলে আমরা সেটা করবো নাকি। তো আজকে মানে আমাদের এই অঙ্কটা এখানে শেষ, আর এই দুইটা দ্বারা বোঝানো হয়েছে যে আমাদের এই অঙ্কটা এখানেই শেষ হয়ে গেছে, নিচের দাগ দুইটা দ্বারা। তো এই হলো মোটামুটি জাবেদা করার নিয়ম। তো আমরা কিন্তু এইরকমেরই জাবেদা করব, এরকমের ছক আঁকবো। প্রথমে ছকের উপরে কোম্পানির নাম বা কোনো মানুষের নাম দেওয়া থাকলে সেই নাম লিখবো। আর এই যে জাবেদার ঘরে 5টা ঘর থাকে নাকি, যে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, যেরকম 5টা ঘর থাকে। তো এরকম 5টা ঘরে আমরা শুধু তারিখের ঘরে তারিখ লিখবো এরকম, আর বিবরণের ঘরে বিবরণ। খতিয়ান পৃষ্ঠা কেন লাগছে, খতিয়ান পৃষ্ঠা কী হইবে, খতিয়ান পৃষ্ঠা কিছুই হইবে না, আমি বলছি না। এই খতিয়ান পৃষ্ঠার ঘরটা এরকম নিট অ্যান্ড ক্লিন থাকবে, এখানে কোনো কিছু লেখা যাবে না, এটা একটা শুধু ঘর থাকবে। আর এই ডেবিটের ঘরে ডেবিট টাকা, আর ক্রেডিটের ঘরে ক্রেডিট টাকা। এই হলো মোটামুটি আমাদের এই 5টা ঘর নিয়ে জাবেদা, ঠিক আছে। তাহলে বলো দেখি জাবেদার ঘরে কয়টা ঘর থাকে। জাবেদার ঘরে 5টা ঘর থাকে নাকি, জাবেদার ছকে আর কি, জাবেদার ছকে 5টা ঘর থাকে। সেক্ষেত্রে এই 5টা ঘরে কি আমরা এরকম জাবেদা করব। ছক ছাড়া কিন্তু জাবেদা করা যাবে না, বুঝতে পারছো, ছক ছাড়া জাবেদা করা যাবে না। এরকম ছকে কি আমাদের অঙ্ক করতে হইবে। একজন লাগছে 30 তারিখেটা আবার বুঝাইতে। 30 তারিখে কী হয়েছে, 30 তারিখে প্রশ্নটা হলো যে অনাদায়ী দেনা ধার্য করা হয়েছে। অনাদায়ী দেনা মানে হলো কুরিন, অর্থাৎ দেনাদারের কাছ থেকে যে পরিমাণ টাকা আর পাওয়া যাইবে না, দেনাদারের কাছ থেকে যে পরিমাণ টাকা পাওয়া যাইবে না সেটা কি বলা অনাদায়ী দেনা। তো যে টাকা পাওয়া যাইবে না সেটা কি আমাদের আয় না ব্যয়, সেটা হলো ব্যয়। তো ব্যয়গুলো কি, ব্যয় বা লোকসান না। তো ব্যয় বা লোকসানগুলো হলো ডেবিট। 3 নম্বর সূত্র অনুযায়ী ব্যয় বা লোকসান হলো ডেবিট। সুতরাং অনাদায়ী দেনা যেহেতু এই টাকা পাওয়া যাইবে না, এটা এক ধরনের লোকসান, সুতরাং এই জন্য অনাদায়ী দেনাকে ডেবিট করা হয়েছে। আর কার কাছ থেকে পাওয়া যাইবে না, দেনাদারের কাছ থেকে। তো দেনাদারের আর এক নামই তো প্রাপ্য হিসাব, দেনাদারের এক নাম হলো প্রাপ্য হিসাব। যেহেতু দেনাদারের কাছ থেকে পাওয়া যাইবে না, তো দেনাদার এক্ষেত্রে আমাদের কমে যাবে। দেনাদার তো সম্পদ, এই সম্পদ কমে যাবে বিধায় 2 নম্বর সূত্র অনুযায়ী সম্পদ কমলে ক্রেডিট হয়। সুতরাং এই জন্য প্রাপ্য বা দেনাদার এখানে ক্রেডিট হয়েছে, ঠিক আছে। একদম লাগছে এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠায় গেলে কি করব। এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠায় গেলে ওই শেষের পৃষ্ঠায় যোগ করলেই হইবে, প্রথম পৃষ্ঠায় যোগ করা লাগবে না। তোমরা সব যোগ করে শেষের পৃষ্ঠায় লিখে দেবা, ঠিক আছে। এই যোগফল এরকমের আমি যেহেতু এক পৃষ্ঠায় করতে পারছি, তোমরা 2 পৃষ্ঠায় গেছো। তো 2 পৃষ্ঠায় গেলে তোমরা প্রথম পৃষ্ঠায় কোনো যোগফল নামাবা না,
প্রথম পৃষ্ঠায় যোগফল না নামিয়ে সমস্ত যোগফল শেষের ঘরে এরকম, আমি যেমন প্রথম ঘরে যেভাবে লিখছি তোমরা শেষের ঘরেই এরকমের যোগফল লিখবা, ঠিক আছে? তো আজকে তোমাদের 2 নম্বর অঙ্কটা এখানে করালাম আমি। তোমরা বাসায় 3 নম্বর অঙ্কটা এবং 4 নম্বর অঙ্কটা, ঠিক আছে, 2টা অঙ্ক বাসায়, যেহেতু এগুলো উদাহরণ করা আছে কিন্তু, ঠিক আছে, করা আছে, তোমরা দেখবা। যদি না বুঝো সেইটা দাগাই রাখবা, সেইটা সেদিন কমেন্টে বা এরপর তো আমাদের আগামী ক্লাসে তো সরাসরি ক্লাস হইবে। আগামী সপ্তাহ 12 তারিখ থেকে তো আমরা কলেজ খুলবে জানি নাকি। তো সরাসরি ক্লাস হলে তো ইনশাল্লাহ এই সমস্যাগুলো থাকবে না, তখন তোমাদের সাথে সরাসরি কথা হবে, তোমরা সরাসরি প্রশ্ন করতে পারবা। এখন তো আমি একলা একলা কথা বলতেছি, আমারও ভালো লাগে না, কারণ কোনো রেসপন্স যদি না পাওয়া যায় এরকম, তাহলে কিন্তু একলা একলা কথা বলতে ভালো লাগে না। তো তোমাদের আশা করি আল্লাহর রহমতে আগামী সপ্তাহ, যেহেতু 12 তারিখ থেকে কলেজ খোলা, তো আগামী সপ্তাহ থেকে তো সরাসরি তোমরা কলেজে আসবে। তো সেক্ষেত্রে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হইবে ক্লাসে ইনশাল্লাহ। তো ক্লাসে সেদিন আমি এই 3 এবং 4 2টা অঙ্ক দিয়ে দিলাম, তোমরা দেখবো যে আসলে কি করতে পারছো, ঠিক আছে? তো 2টা অঙ্কই তোমরা দেখে আসবা, এই 2টা অঙ্ক দেখে আসবা, দেখবো ক্লাসে যে তোমরা আসলে কতদূর বুঝতে পারছো, ঠিক আছে? আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।